না মেনে নিস তাহলে মানে মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করে। আমার খালাতো ভাই উনি আসছে, তো অনেক দিন পর আর কি আসছে। ও আমি তখন 9-এ পড়ি, পহেলা বৈশাখ ছিল, আমি 8 থেকে 9-এ উঠে গেছি পহেলা বৈশাখ। তো ওই সময়টাতে দুষ্টামি করতেছে এরকম ভাবছিলাম যে মনে হয় ফান করছে। আমি ওর সাথে আবার কতক্ষণ চিল্লাচিল্লি যায়, উল্টাপাল্টা কথা বলিস কেন এই সেই। আমার নাম শামিমা। শামিমা, বয়স কত? বয়স এখন 27। 27 ইয়ার্স। ওকে, জন্ম জেলা? জন্ম পুরান ঢাকায়। পুরান ঢাকাতে আপনার জন্ম? হ্যাঁ, পুরান ঢাকাতেই আমার ফ্যামিলি। তার মানে আপনি ঢাকাইয়া কুট্টি যেটাকে বলে বলতে পারেন এরকমই। আচ্ছা, পুরান ঢাকার ভাষা পারেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনি যে ভাষাতে যেভাবে বলতে কমফোর্ট ফিল করেন সেভাবেই বলবেন। তো আমাদের এই যে অনুষ্ঠানটি জীবন গল্প, এটা নিশ্চয়ই আপনি শুনেছেন এর আগে? হ্যাঁ, শুনেছি। ওকে, ঠিক আছে, তাহলে আপনার আইডিয়া আছে। জি বলুন, আপনি কি গল্প আজকে আমাদেরকে শোনাতে এসেছেন? আমি আমার ছোটবেলা থেকে মানে জন্ম থেকেই শুরু করতে চাচ্ছি। জি শিওর। আমি হচ্ছি আমার বাবা যিনি ছিলেন উনিও পুরান ঢাকার, আমার মাও পুরান ঢাকার। তো আমি যদি আমার গল্পটা বলতে চাই তাহলে আমার একদম জন্মের আগে মানে আমার বাবা আমার বিয়ে থেকে শুরু করতে চাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, নো প্রবলেম। তো আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী পুরান ঢাকার। আচ্ছা। আর আমার মানে পাশাপাশি উনি হোমিওপ্যাথিক ডাক্তারও ছিলেন। ওকে। তো খুব ভালো একজন মানুষ ছিলেন। আর আমার আম্মু ছিলেন জমিদার, মানে জমিদার টাইপের, পুরান ঢাকায় লাইক জমিদার যেরকম থাকে আর কি, জমিদার বাড়ির মেয়ে ছিলেন। মানে পুরান এমন কি ছিল যে আগের পিতামহ বা প্রপিতামহ যেটাকে বলি জমিদার ছিল, এরকম হ্যাঁ এরকম, মানে আমার নানাই ছিলেন জমিদার। ওই এলাকার সব বিচার সালিশ উনি করতেন, প্রভাবশালী খুব। তো ওই দিক থেকে আমার বাবা তো বিয়ের প্রস্তাব দেয়নি, মানে ফ্যামিলি থেকেই। আমার বাবার আবার একটা বিয়ে করেছিলেন আরো 8 বছর আগে আমার আম্মুকে বিয়ে করার, ওটা ছিল লাভ ম্যারেজ। তো আব্বু আর ওই বড় আম্মু একসাথে পড়াশোনা করতেন, ওই দিক থেকে দুইজন পরিচয় হয়ে বিয়ে হয়েছিল। কিন্তু 1.5 বছর পরে আমার ওই বড় আম্মু মারা যায়, অসুস্থ হয়ে মারা যান। তারপর আমার আব্বু আর বিয়ে করবেন না এরকম বলেছিলেন যে আর বিয়ে করব না। তারপর প্রায় 8 বছর পরে আমার দাদু আর ফুপ্পিরা মিলে মানে আমার আম্মুকে চুজ করে তারপর বউ করে নিয়ে আসেন। তো আমার আম্মু খুব অসুস্থ থাকতেন প্রায়, আমার আম্মু একটু ফিজিক্যালি একটু দুর্বল। তো ওইখান থেকে আমার আম্মুর বিয়ের প্রায় 2-3 বছর পরে আমার একটা বোন হয়। সেই বোনটা মারা যায় 6 মাসের মাথায়, আমার বোনটা মারা যায়। বোনটা মারা যাওয়ার পরে আমার আরেকটা কথা আমি এখানে ভুলে গেছি, যে আমার যে ফার্স্ট মা ছিলেন মানে বড় মা, আমার আব্বুর যে রিলেশন ছিল, ওইখানে একটা মেয়ে হয়েছিল। ওই মেয়েটার প্রায় 6 মাসের মাথায় মানে পেট খারাপ করে অসুস্থ হয়ে মারা যায়। তো তার পরপরই আমার বড় মাও মারা যায়। তো ওইখানে হচ্ছে আমার ওই বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা। হ্যাঁ, তো ওর পরে আমার আব্বু 8 বছর পর বিয়ে করে। তারপর আমার মার একটা মেয়ে হয়, ওই মেয়েটাও মানে ওই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়, আর ওই ফার্স্টেরটা হচ্ছে 6 মাস পর মারা যায়। তো এই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়। তারপর তার 5 বছর পর আমার ভাইয়া হয়, আমার ভাইয়া আসে। তারপর আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো অপারেশন করতে হবে, কারণ আপনি আর কনসেপ্ট করতে পারবেন না, খুব অসুস্থ ছিল আম্মু। 2টাই সিজার ছিল, তো ওই সময়টাতে আর কি সিজার বেশি করা যেত না, তাহলে রিস্ক মানে লাইফে একটা রিস্ক থাকে। তো ওই দিক থেকে আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো বা ইউটেরাসের অপারেশন করতে হবে। তো আমার আম্মু তখন বলেছিল যে না, আমার একটা মেয়ে দরকার, খুব অসুস্থ অবস্থায় বলেছিল আমার একটা মেয়ে দরকার, মানে আমার যদি একটা মেয়ে থাকতো খুব ভালো। হয়তো বা সৃষ্টিকর্তাই চাচ্ছিলেন যে একটা মেয়ে, মানে আমি যে আসবো এটা তো আর উনি জানতেন না, কিন্তু থাকে না যে অনেক সময় কিন্তু মিলে যায় এরকম। তো আমার আব্বু বলছিল যে মেয়ে হোক ছেলে হোক, আরেকটা হলে ভালো হয়। তো ওইভাবে ট্রিটমেন্ট নিয়ে আমার প্রায় 2 বছর পরে আমি আমার আম্মুর মানে পেটে আসি। তারপর আমার জন্ম হওয়ার পরে আমরা ভালোই ছিলাম, আব্বুর বিজনেস ভালো ছিল। কিসের বিজনেস ছিল? ওনার হচ্ছে ইলেকট্রিক পার্সের বিজনেস ছিল। তো ওখান থেকে আব্বুর মানে ভালো বিজনেস করতেন। পুরান ঢাকায় ছিলাম আমরা 4 জন, একটা ফ্ল্যাট নিয়েছিলাম। আব্বু বিজনেস করতো, আমি স্কুলে ভর্তি হলাম, ভাইয়া স্কুলে ভর্তি হলো। তো খুব ভালোভাবেই কাটছিল দিনকাল। তো একটা পর্যায়ে যে আমার যখন 10-11 বছর, তখন হচ্ছে আমার আব্বুর বিজনেস একটু প্রবলেম হয়, একটু না ভালোই প্রবলেম হয়, মানে একজন খুব বড় ধরনের একটা লস সে ফেলে দেন। তো আমি এটা বলতে চাচ্ছি না। তো যাই হোক, খুব বড় একটা ট্র্যাজেডি, মানে আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা আমি ওখানেই পাই,
যে আমার আব্বু এরকম একটা পার্সন ছিল। আব্বু সবসময় বলতো যেটা, যে আমার এই মেয়েটা হচ্ছে, আমি দেখতে নাকি সেই প্রথম যে আব্বুর বেবিটা ছিল না, মেয়েটা যেটা 6 মাসের মাথায় মারা গেল, আব্বু তাকে খুব ভালোবাসতো। আমি নাকি দেখতে সেম ওরকম হয়েছি, শুধু আমি কালো, ওই মেয়েটা ফর্সা ছিল। তো আমি যখন জন্ম হই তখন আব্বু নাকি আমার ফেস দেখেই কান্না করে দেয় যে এটা আমার বড় বড় মেয়েটা যে ছিল তার মতো হয়েছে। তার মানে ও সেই, মানে আব্বুর ধারণা ছিল যে সেই আসছে, এরকম কিছু। তা আব্বু আমাকে অনেক আদর করতো, মানে অন্য অন্য বাবারাও আদর করে সব মেয়েদেরই, কিন্তু আব্বুর ভালোবাসাটা কেন জানি একদম ডিফারেন্ট ছিল, অনেক বেশি ভালোবাসতেন, অনেক বলার মতো না। সারাক্ষণ টেক কেয়ার, সারাক্ষণ, রাত নাই দিন নাই, সব সময়। আমার রাতে খুব বদভ্যাস ছিল, আমি রাত জাগতাম প্রচুর। প্রতি রাতেই আব্বু আমাকে হেঁটে হেঁটে ঘুম পাড়াতো কোলে নিয়ে। প্রায় 10 বছর 11 বছর পর্যন্ত আব্বু আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো, অনেক আদর করতো। আর যখন যেটা, তখন তো ছোট ছিলাম, যখন যেটা বলতাম আব্বু এখন এটা লাগবে, রাত দিন তো বুঝতাম না, আব্বু ওই সময় বের হয়ে যেত, মানে খুঁজতে বের হয়ে যেত কোথায় পাই এটা। আমার মেয়ে বলছে। তো ভাইয়ার সাথে খুব একটা এরকম হয় নাই, আমার সাথে বেশি হতো। তো ভাইয়া এটা নিয়ে একটু জেলাসও করতো, কারণ সাধারণতই কিন্তু মানে ভাই বোনের মধ্যে এই এটা থাকে, তো আমাদের মধ্যেও এরকম ছিল। তো আব্বু যখন বিজনেস লস হলো তখন খুব বেশি, মানে আব্বু ভেঙে পড়লো। আমরাও মোটামুটি, আমি তো আর বুঝি না, কিন্তু আমি তখন বুঝতাম যে আমার কিছু একটা কমতে যাচ্ছে, মানে কমতি হচ্ছে আমার, কারণ সবকিছু চাওয়ার পরপরই পাওয়া আর একটু লেট করে পাওয়া, এগুলো নিয়ে একটু মেন্টালি এতে পড়ে গেলাম। তো আব্বু বুঝতে দিত না, শুধু আম্মুকে বলতো যে ওদের বুঝতে দিবে না। আম্মু আমাদের বুঝতে দেয়নি কখনো, এরকম ভাবে করেনি। কিন্তু একটা সময় দেখলাম কি আব্বু বাসা চেঞ্জ করছে, ছোট বাসা নিচ্ছে, মানে এগুলো খুব ব্রেনে গিয়ে লাগলো যে ছোট বাসা কেন, আর এরকম কেন হচ্ছে। আব্বু আস্তে আস্তে ব্যবসা গোটাচ্ছে, নতুন কিছু করার চিন্তা করছে, মানে এগুলো নিয়ে আমিও খুব ডিপ্রেসড হয়ে গেলাম। তখন আমি ক্লাস 6-এ 7-এ পড়ি, এরকম হবে 7 থেকে 8-এ উঠবো এরকম। তো আব্বু সবকিছু গুটিয়ে চলে যাচ্ছিল ওনার এলাকায়, মানে দয়াগঞ্জের ওই সাইডে, মানে আমার দাদির এলাকা যে সাইডটা, ওই সাইডটাতে চলে যাচ্ছে। ওখানে চলে যাচ্ছে, বলছে আমি ওখানেই বিজনেস করবো, ওখানে একটু মানে রুম রেন্টও কম, আমি ওখানেই চলে যাব। আর আব্বুর যে ফ্ল্যাট একটা কিনেছিল, আব্বু এর মাঝখানে একটা ফ্ল্যাট কিনেছিল কিস্তিতে, তো ওইটাও সেল করে দেয়, সেল করে বিজনেসে ওইটাও ইনভেস্ট করে। এটা একটা বোকামি করে আমার আব্বু। যাই হোক, উনিও বুঝতে পারেনি। তো ওখানে যাওয়ার পরে সেখান থেকে আব্বু আর কিছু করতেই পারলো না। আর আমাকে করলো কি, ওই সাইডটা একটু মানে রাফ এলাকা, তো যে এলাকায় আব্বুরা মানে ওখানে গেল একটু অন্য ধরনের, মানে একটু ইফটিজিং বেশি হয়, এইসব প্রবলেম ফেস করতে হয়। আর আব্বু তো আমাকে বাসা থেকে বের হতে দিত না, আর ওই সময় আমাকে বোরকা পরাতো। তখন 10-11 বছর বয়স, কিন্তু ওই সময় আমাকে বোরকা পরাতো। তো ওই দিক থেকে চিন্তা করেছে যে এখান থেকে স্কুল চেঞ্জ করতে হবে, 8-এ উঠে যাচ্ছে মেয়েটা, তো এখান থেকে স্কুল না চেঞ্জ করে ওর মামার বাসায় থাকুক, আমার ছোট মামার বাসায় আর কি। আমরা তো নানু বাড়ি তো আমার ওইখানেই, বংশাল সাইডে আর কি। তো ওইখানে আমার মামা বাসায় নানু বাড়িতে রেখে আমার আব্বু যায়, কিন্তু রাখতে চায় না প্রথমে। আমার আম্মু খুব রিকোয়েস্ট করে যে এখানে ভালো থাকবে। আর আমার মামা ওইখানকার, আবার নানার পরে আমার মামাই ওখানে মোটামুটি প্রভাবশালী, মানে নানার যে প্রভাবটা ওটা আমার মামা পেয়েছে, মানে ওখানে বিচার টিচার যা হয় সব মামা করে, এখনও করে। তো ছোট মামার বাসায় গেলাম, মামি আমাকে খুব আদর করতেন, মামি আমাকে অনেক স্নেহ করেন, সত্যি কথা এখনও অনেক স্নেহ করেন, কিন্তু আমার যাওয়া হয় না, ওটা আমি পরে বলছি। তো ওখানে ছিলাম, মামার বাসায় গেলাম, খালার ছেলে, বড় ছেলে, হ্যাঁ, উনি হচ্ছে আমার মানে মামার বাসায় আসছে হঠাৎ করে। আমি জানতাম না যে কেন আসছে, মাঝে মাঝে দেখা হলে সালাম দিতাম। কি নাম ওনার নাম রিপন। ওকে। তো উনি হচ্ছে আমার মামার বাসায় আসছে। আপনার খালাতো ভাই উনি আমার খালাতো ভাই, উনি আসছে। তো অনেক দিন পর আর কি আসছে। আমি তখন 9-এ পড়ি, পহেলা বৈশাখ ছিল, আমি 8 থেকে 9-এ উঠে গেছি পহেলা বৈশাখ। তো ওই সময়টাতে তাকে দেখলাম যে সে আমাদের বাসায়, রিপন। হ্যাঁ। তো আমি সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন, কারণ উনি আমাদের অনেক সিনিয়র। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ, 8 থেকে 9 আর কি। 8 থেকে 9, ওকে। হ্যাঁ। তো ওই সময় আমি দেখে বললাম, ভাইয়া কেমন আছেন, চা খাবেন? তো আমার মামা বললো, হ্যাঁ চা বানিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে পরে শুনি যে আমার মামাতো ভাই আমাকে বলতেছে যে আমার মামাতো ভাই আবার আমার একদম মানে আপন ভাইয়ের চেয়েও বেশি বলবো, কারণ ওর সাথে আমি সব কিছু, মানে ও আর আমি একসাথে বড় হয়েছি, কখনো মনে হয়নি যে এটা আমার মামাতো ভাই, নিজের ভাই মনে হতো। তো আমার বলতেছে যে তুই তো এখন আন্টি হয়ে যাবি, মানে দুষ্টুমি করতেছে যে তুই তো এখন বড় ভাবি হয়ে যাবি, হ্যান তেন। আমি বলি কেন?
বলে রিপন ভাই না তোরে বিয়ে করতে চায়। তো আমি খুব হেসে দিলাম, মানে আমি বলতেছি যে দুষ্টামি করতেছে, এরকম ভাবছিলাম যে মনে হয় ফান করছে। আমি ওর সাথে আবার কতক্ষণ চিল্লাচিল্লি যায়, উল্টাপাল্টা কথা বলিস কেন এই সেই। তো এইগুলা নিয়ে ওরা সবাই মিলে আমার সাথে বলতেছে, বলে কি কেমন কথা বলো। বয়সে কত বড় ছিল আপনার থেকে? আমার তখন 13 আর উনার তখন ধরেন 37। 24 বছরের বড়, মানে আপনার না 24 বলতে এখানে, হ্যাঁ 24 বছরই তো বড়, তাই তো? ও মাই গড, ওকে। তো উনি তখন, আমি ভাবতেই পারিনি যে এই লোকটার সাথে আমার বিয়ে দিবে সবাই। মানে ও বললে তো এটা পাগলামি মনে করার কথা, যে এটা একটা পাগলামি, এটা কেমন কথা ক্লাস 9 এ পড়া যে উনি যদি মানে লিগ্যাল বয়সে বিয়ে করতে হয় তো আমার সমান একটা বিয়ে বাচ্চাই থাকতো। হ্যাঁ, তা আমি না ভাবতেই পারিনি তখন। তারপরেও না আমি চুপ হয়ে গেছি, আমি এই ব্যাপারে ডিসিশন দেওয়ার মতো বয়স আমার ছিল না, জ্ঞানও ছিল না। তো হুট করে আমার মামা মামি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি বা জানানোরও প্রয়োজন, কি কারণে জানি না, তবে ওনারাই ডিসিশন নিয়ে বলল যে আমার আব্বু আম্মুকে জানালো, আমার মেজু খালা যে মানে আমার আম্মুর ইমিডিয়েট বড় যে, ওনাকে আমার আব্বু আম্মুর কাছে পাঠায়। আর আমার আব্বু আম্মু তখন থাকে হচ্ছে তারই আমার এক ফুপির বাসায়, বাসা ভাড়া নিয়ে থাকে আর কি। তো ফুপির বাসায় থাকে, ফুপির নিজের বাসা, তো ওখানে থাকে। তো আব্বুর কাছে পাঠায়, তখন আমিও যাই ওই বাসায়। তো আমি তো আর জানি না এই কথা বলতে আসবে। আমি আবার ভাইয়ার সাথে বসে বসে গল্প করতে থাকি, ভাইয়া ছিল, ফুফাতো বোন ছিল, আমরা একসাথে গল্প করতে থাকি। তো হঠাৎ করে শুনি যে একটু মানে আমার খালা খুব জোরে সোরে বলতেছে, মানে চিল্লাচিল্লি করে বলতেছে যে যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোদের কোনো কন্ট্যাক্ট নেই, আজকে থেকেই বন্ধ। আচ্ছা, হ্যাঁ, এই বিয়ে হতেই হবে। কেন হতে হবে? আমার আব্বু বলছে কেন হতে হবে, আমার মেয়ে তো অনেক ছোট, ও তো এই সংসারের ভার নিতে পারবে না, বলো ওগুলো আমরা দেখবো, ওরে আমরা বাচ্চার মতো পালবো। মানে উনি বলতেছে আমি দায়ভার নিলাম, আমি সবকিছু নিলাম, এইভাবে বলতেছে আমি সবকিছু দেখবো, এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, নিজেদের মানুষ, এর চেয়ে ভালো কোনো অফার কোনোদিন পাবা না, মানে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আসবে না, এই না সেই অনেক কিছু বলতেছে। বৌমুকে কনভিন্স করতেছে যে এইটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে আর কখনো মেয়ের জন্য ভালো কিছু পাবা না, আর আমাদের সাপোর্ট তো জীবনেও পাবা না, তোমাদের একটা সাইড পুরো বন্ধ হয়ে যাবে, মানে আমাদের সাথে তোমাদের একদম রিলেশন শেষ, তোমাদের মেয়ে এখনই রেখে যাব, তোমরা কি করবা করো। তো আমার আব্বু ওই দিক থেকে একটু দুর্বল ছিল। পরে আমি এটা শুনে কান্না করে দিছি, মানে সাথে সাথে কান্না করে দিছি। তো আমার ভাইয়াও বুঝছে, আমাকে নিয়ে ছাদে চলে গেছে। আমার ফুফাতো বোন, ভাইয়ার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ছোটবেলার বন্ধু, সেও আমাকে খুব আদর করতো বোনের মতো, সেও গেল উপরে, বলতেছে আপু তুই কান্না করিস না, আমরা দেখতেছি কি করা যায়। তো আমার ভাইয়া বলতেছে, বলে কি আমি ওরে নিয়ে কোথাও পালিয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে এখন কোথাও পালিয়ে যাই। যে রিপন ভাই এটা কিভাবে এটা বলতে পারে যে বিয়ে করবে ওকে। তো আমি খুব কান্নাকাটি করছিলাম। আমার খালা চলে গেল, খালা চলে যাওয়ার পরে আমার ভাইয়া আব্বুকে যে কি বলছে জানি না, আব্বু আবার ছাদে আসছে, আমি কান্না করতেই আসি, মানে তখন কন্টিনিউ কান্না করতেছি। তো আমার আব্বু ছাদে এসে যেটা বললো যে, আমার আব্বু তখন বললো যে, বলে আমি তোমাকে নিয়ে মানে বনে চলে যাব দরকার পড়লে, কিন্তু আমি ওর কাছে তোমাকে দিব না। তো আমি দেখলাম যে আব্বু ফিজিক্যালি, মেন্টালি, আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল, এখন আমাকে নিয়ে যদি বের হয় সে পারবে না, এটুকু বুঝলাম, তার দ্বারা সম্ভব না এটা। পরে আমাকে বললো যে তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি না, আর যদি তুমি বলো যে না আব্বু আমি রাজি না, তুমি শুধু একবার বলো, তাহলে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাবো, আমরা বাবা মেয়ে কই থাকবো কেউ জানার দরকার নেই। আপনার মার কি ভূমিকা ছিল এই সময়? আমার মা তখন বলতেছে যে দিবে, আমার মা ইচ্ছা ছিল যে দিবে, কারণ আমার মা তখন এই জিনিসটা বুঝে না, মানে আমার মা এমনিতেও অনেক সৎ সরল, সত্যি কথা বলতে ওনার দোষ না এটা, সেইটা বুঝতো না যে এই যে ডিস্টেন্সে বিয়ে দিলে এই বিয়েগুলো টিকে না, বা 24 বছর বয়সের ডিফারেন্স, এগুলো নোট করবেন এবং খুব ইম্পর্টেন্ট, আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ বয়সের গ্যাপটা না ঠিক আছে, কিছু কিছু মানুষের জীবনে যে ব্যতিক্রম ঘটে না তা কিন্তু না, কিন্তু এই ব্যতিক্রমটা যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, একটু খেয়াল করবেন, 24 বছরের ডিফারেন্স হচ্ছে ও এবং ওর খালাতো ভাই রিপনের মধ্যে। ও যখন 13 বছর তখন ওর খালাতো ভাই হচ্ছে
37। সো ইটস এ হিউজ গ্যাপ। সাধারণত বলা হয়ে থাকে 4-5 বছরের গ্যাপ ইজ ওকে, কিন্তু এর থেকে বেশি না হওয়াটাই বেটার। সেক্ষেত্রে 24 বছর, কোথায় 4-5 বছর আর কোথায় 24 বছর। হ্যাঁ, দেন হচ্ছে ওই বিয়েটা মানে আপনি কি বললেন? এখন তো সিদ্ধান্ত আসলে আপনার জায়গায় ছিল। সিদ্ধান্ত আমার জায়গায় বলতে আমি তখন 13 বছর বয়স, তো মানে আমি তখন প্রেমও করিনি একটাও। মানে একটা এজ থাকে কিন্তু সবকিছুরই, মানে তখন দেখতাম যে আশপাশে মানে যারা কলেজে পড়ে, আমার একটা টার্গেট ছিল যে আমিও একদিন কলেজে পড়বো, যাব। আমার ভাইয়াও বলতেছে, বলে আমিও আপনার সাথে যাব। তো আমি দেখতেছি আব্বু এমনিতেই 1 থেকে 1.5 বছর বা 2 বছর ধরে এরকম সার্ভাইভ করতেছে, মানে নিজে যুদ্ধ করে পারতেছে না, কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে, মানে বিজনেস টিজনেস সব গুটিয়ে ফেলছে। তারপর উনি যে এখন নিজে চলবে ওইটাই চলতে পারতেছে না, মানে খুব কষ্ট হচ্ছে আমাকে। আমার মতো মানে আমাকে যেখানে উনি একটা রাত 24 ঘন্টা একবার হলো আমাকে দেখতে হতো, ওই জায়গায় আমার মামার বাসায় ফেলে রাখছে। প্রতিদিন হেঁটে যেত, দেখে আসতো, একবার হলেও দেখে আসতো, মানে এরকম কষ্টগুলো করছে। ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে না, আমার আসলে উনাকে প্রেশার দেওয়া উচিত না, ওনার উপর ছেড়ে দিই। তখন আর কি এটাই মাথায় কাজ করছে যে আব্বু আপনি যেটা বলবেন সেটাই। পরে তার 1 সপ্তাহের মধ্যে 14 এপ্রিল পয়লা বৈশাখ আর 23 তারিখে আমার এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট হয়ে যায়? হ্যাঁ, ওই উনি একদম খুব তাড়াহুড়া করে যে এঙ্গেজমেন্ট হতে হবে, বিয়ে হতে হবে খুব শীঘ্রই। তো ওইভাবে এঙ্গেজমেন্ট হয়। মানে এঙ্গেজমেন্টের পরেও আমি একদম স্টপ, আমার মাথায় কিছুই, তখন আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। মানে আমি যে নিজের থেকে কিছু বলবো, কিছু করব, আমার ভিতরে ওইগুলো আর কাজ করছিল না। স্কুলে যাইতাম, অনেক সময় যাই না, এরকম আর কি, যে যেতে ইচ্ছে করলে যাই, না ইচ্ছে করলে যাই না, এরকম হয়ে গেলাম। এঙ্গেজমেন্টের 3 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে 4 থেকে 5 মাস ইয়ে হলো। তো 2004-এ 4 থেকে 5 মাসের মধ্যে সে আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে, কেউ দেখা করতে দেয়নি, কারণ আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল এইসব ব্যাপারে, কেউ দেখা করতে দেয়নি। আর আমিও ভয় পেতাম, তো আমি খুবই ভয় পেতাম, উনাকে অনেক ভয় পেতাম, সোজা কথা আমি উনাকে খুব ভয় পেতাম। তো এর মাঝখানে এক ভাবি, আমার নানু বাড়িতে ছিলাম, তো মানে মামার বাড়ি, আমার মামার নিজের বিল্ডিং হচ্ছে একটা, আর নানু বাড়ি পুরোনোটা, যেটা পুরোনো বাড়ি, ওখানে তো আমার সব জয়েন্ট ফ্যামিলি, মানে আমার অন্য মামারা এবং মামাতো ভাইয়ের বউরা সবাই একসাথে থাকে। তো আমার এক মামাতো ভাইয়ের বউ তাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি ওকে একটু ডেকে দেন, কথা বলবো। তো আমার মামাতো ভাইয়ের বউ মনে করছে যে সে তো তাদের তো বিয়েই হচ্ছে, তো সমস্যা কি, ডেকে দিই। তো আমাকে আর বলে নাই। প্রথম একবার আমাকে বলছিল যে দেখা করে দিবে, তখন আমি বলছি না আমি যাবো না, আমি দেখা করবো না, আমার খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে, তো ভুলেও গেছি যে কি একটা কারণে আমাকে ডাকছে সে। তো আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম। গিয়ে পরে রুমে গেছি, পরে দেখি হইল মানে রিপন বসে আছে। তো বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করে, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে, ওদেরকে একসাথে করিয়ে এসেই। তো উনি বললো কি আচ্ছা তোরা বস, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেল না। আমার আরো ভয় লেগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে কেন মনে হলো এটা, কেন মনে হলো, হুট করে ভাবি যখন গেল, সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরা ভাবে টাচ করতেছে। তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না এটা আমার কাছে ভালো না লাগার কথাই, কারণ আমি তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি, মানে কয়দিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে কথাবার্তা বলতাম, বড় ভাইয়া বলতাম, সবাই মানে তাকে বড় ভাইয়াটাকে আমিও বড় ভাইয়া ডাকতাম ওই ইয়ে থেকে। আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকর ভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জড়াজড়ি করতেছে, মানে খুব ঘেন্না লেগে গেল। আমি খুব জোরাজোরি করে আমি বললাম আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল, তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি। পরে উনি আমাকে ছেড়ে দিছে, আমি এমন দূর দিছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছে, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে এখন তো নাও করা যাবে না, আর এই লোকটা এরকম কেন, এই লোকটা তো তাহলে বিয়ের পরে, মানে আমার একটা ভয় ঢুকে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকে গেছে। তখন তো ছোট ছিলাম, আর আমাদের ওই সময়টাতে তো এত মিডিয়া ছিল না যে আমরা এত কিছু বুঝবো যে এই আর কি। তো ওখানে তারপর 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝখানে অনেকবার ফোন টোন করতো, এই করতো, আমি রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো
বিয়ের রাতের কথাটা কি বলবো? নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিকতার জায়গাটা থেকে, যেটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন, আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো, ব্যবসা করে, খুব সহজ সরল ভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নর্মাল। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনে আমার ভাবির রুমে, ওই দিনে আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, কিন্তু কি হয় সেটা আপনি জানতেন না। আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে না? আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছে সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে। শুধু এটা বলেছে আজকে যাই হোক, আরো ভয়ানক কথা বলেছে, মানে এটা শুনলে তো আরো ভয় লাগে। যাই হোক কি হবে, বলে কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট, কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গিয়েছে। কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছে তখনই, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজব্যান্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণে রুমে যাবে এরকম। একটু পজ দিচ্ছি আমি এখানে, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম, আমি গেস করছি এখানে, কারণ এখানে যারা শুনবে বা এই মুহূর্তে যারা শুনছে তাদের ইন্টেনশনটাকে আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা এটা বলি যে দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো, বাট এই জীবন গল্প বলেন বা আমার লাস্ট 7-8 ইয়ার্সের ক্যারিয়ারে আমি রেডিওতে যে ধরনের প্রোগ্রাম করেছি, সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে এটা কী ধরনের ভূমিকা রেখেছি সেটা আপনারা আপনাদের জায়গা থেকেই ভালো মূল্যায়ন করতে পারবেন। বাট আমি একটু করজোরে আপনাদের কাছে একটা মিনতি করতে চাই, এই ঘটনাটাকে সিনেমা হিসেবে না দেখে, সিনেমার পর্দায় কিছু একটা ঘটতে যাচ্ছে এরকম একটা কিছু হিসেবে না দেখে, রেডিও হিসেবে না দেখে, একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখবেন, বা যদি বিষয়টা এরকম হয় একটা মানবিক জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন। 24 বছরের গ্যাপ হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, 24 ইয়ার্স, 13 বছরের একটা মেয়ে, যে মেয়েটার জীবনে প্রেম বলতে কোনো কিছু আসেনি, শারীরিক সম্পর্ক কি সে বোঝেই না, এবং দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকালের একেবারে ইনিশিয়াল স্টেজে সে আছে, সে জানি না আসলে বিষয়গুলো কি। আর 37 বছর মানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের সামাজিকতা জায়গা থেকে, একটা ছেলে যখন একদম এই সমস্ত স্টেজ, প্রেম বলেন, শারীরিক সম্পর্ক বলেন, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বলেন, সেগুলো অতিক্রম করে মোটামুটি বৈষয়িক হয়ে গেছে। বৈষয়িক বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই জীবনে এসে দায়িত্ব ছাড়া অন্য কোনো কিছু থাকে না 37 কিংবা 40 বছরের পর থেকে, এরকম একটা স্টেজে আছে। তার মানে ওদের মধ্যে মেন্টাল ম্যাচিংয়ের কত বড় একটা গ্যাপ। সেই জায়গাটা থেকে ছেলেটা যদি মেয়েটাকে বুঝতে না চেষ্টা করে, বিশেষ করে ছেলের দায়িত্ব, কারণ যেহেতু সে সিনিয়র, যদি বুঝতে না চেষ্টা করে, তাহলে এটা কতটা অমানবিক এবং কতটা পাশবিক, কতটা ভয়ঙ্কর হতে পারে মেয়েটার জায়গাটা থেকে, এটা একটু চিন্তা করবেন। সো বিশেষ করে যারা বাসরাত বিষয়টাকে মাথায় রাখছেন, তাদেরকে আমি বলবো প্লিজ থিঙ্ক লাইক দিস। হ্যাঁ, এখানে একটু মানবিক হওয়া প্রয়োজন। এখানে যদি আমরা শুধু এন্টারটেনমেন্ট হিসেবে বিষয়টাকে নেই, তাহলে আমি আসলে যে কারণে এই বিষয়টা আনতে চাচ্ছি সেই মেসেজটা ক্লিয়ার হবে না। ওকে, সো প্লিজ ফিল দ্য স্টোরি অ্যাকচুয়ালি। তারপর বিয়ের দিন যেটা আর কি, রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি, সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলো একটু বেশি হয়তো, খুব ছোট ছোট হয়তো,
টাইপের হয়। আমি একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা, আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়, সেটাই আমার প্রথম পুরান ঢাকায় যাওয়া, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় এসেছি। অনেক কিনছি ভাইয়া, না এটা কারণ হচ্ছে কি, পুরান ঢাকা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, কারণ ঢাকায় যারা তাদের কাছে পুরান ঢাকাটা একটা নস্টালজিক জায়গা। আমি তো আর ঢাকায় বড় হইনি, সো আমার কাছে ঢাকা, আমি যখন ঢাকায় প্রথম পাড়া দিয়ে যখন পাবলিক বাসে উঠেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি কোথায় আসলাম, এই জায়গায় আমি কেন আসলাম। তো নর্মালি হচ্ছে ঢাকায় এরকম। তারপরে যখন পুরান ঢাকায় গেলাম, পুরান ঢাকার সাথে আমার ওই ধরনের অ্যাটাচমেন্ট কখনোই ছিল না, অনেক বেশি, অনেক ঘিনছি। আমার মনে আছে চকবাজারের যেই চকবাজার নামে একটা যে জায়গা আছে, ওখানে চুরি পট্টি বা কি যেন একটা আছে না, যে মেয়েদের কসমেটিক্স বিক্রি করে, ম্যাক্সিমাম হচ্ছে নকল, আমি জানি না এখন কিরকম আছে। তো আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একটা মানুষ আরেকটা মানুষকে গলি দিয়ে ক্রস করতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে তো মেয়েরা ঢোকেই না, এবং ওর ঢোকার পরে উপরে ছাদ, মানে এমন ভাবে বিল্ডিংটা, অনেকগুলো বিল্ডিং মিলে ওই এলাকাটা, ওখানে ধাক্কা লাগবে, মানে এরকম একটা অবস্থা যে একজন আরেকজনকে ক্রস করতে খুব ভয়ানক, মানে রীতিমতো ভয়ানক অবস্থা। আর আমি সার্ভে করেছিলাম, যেহেতু আমি বিল্ডিং গুলো সার্ভে করতাম, মানে অনেক, আমি একদম ইউনিভার্সিটিতে অনার্স দিয়ে, না অনার্সের থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থার ঘটনা এটা, আমি সার্ভে করেছিলাম বিল্ডিংগুলো। তো সেই সময় ওই সময়টাতে আমার একটু জানা হয়েছে আর কি। তো আসলে ভয়ানক রকমের ঘিনছি। হ্যাঁ, তো বলুন যেটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা, মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলার রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, সিঁড়ি কর্নারে। ওকে, মানে এটা হচ্ছে ওদের নিজের বাড়ি। ওকে, এইটুকুই ছিল। মানে তিনটা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, একতলা দুতলা তিনতলা এরকম বিল্ডিং, বা তিনটা রুম। হ্যাঁ, তিনতলা বিল্ডিং, কিন্তু সিঁড়ি আর রুম। মানে কত অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে, আধা কাঠারও নিচে, ওই 1 শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। তো আমাকে নিয়ে গেল, আর তিনতলার রুমে সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজো দেবর সম্পর্কে ছিল, সে আমাদেরও মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজবেন্ড আবার ছিল যে উনি আবার খুব লেটে বিয়ে করছে, মানে ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব অবিবেচ্য। আমার জন্য তো সে অনেক বড়। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে তখন উনি বিয়ে করছে। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল তিনতলায়। আমি ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে। ছোট ভাই যারা ছিল এলাকার ছোট ভাইটাই, ওদের সাথে খুব রাগারাগি করছে আমার হাজবেন্ড যে ছিলেন। তো এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে চলে বলতেছে, এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরো ভয় পেয়ে গেছি প্রথম রাত। তারপর আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে। মানে আমি দেবীর মতো সেজে বসে আছি, এরকম একটা ইয়ে। তো খুব ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন জানি একটা ফিল, যেটা সাধারণত নর্মালি হওয়া উচিত একটা ছেলে এবং একটা মেয়ের জায়গাটা থেকে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের একটা, রাইট? আমরা সেটাই চিন্তা করি না। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার একটা বাসর রাত কিংবা ফুলসজ্জার রাত, আমরা যেটাই বলি সেটা নিয়ে। একটা ছেলের জীবনেও নিশ্চয়ই থাকে, এবং সেটা চমৎকার হয়ে সারা জীবন স্মৃতি হয়ে থাকুক, এরকম কিছু একটা থাকে। এবং সেখানে বিষয়টা যদি এরকম হয় যে একটা মেয়ের জীবনে আতঙ্কের রাত এবং ভয়ানক রকম আতঙ্কের, সবচেয়ে বড় আতঙ্কের রাত ছিল ওটা, তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন। এবং সেটাকে যারা আজকে এই রেডিও যারা শুনে, যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এখানে নিজেরও কিন্তু একটা পরিচয়ের বিষয় আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়টা নিজের কাছে কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করুন, এই মেয়েটার মানবিক অনুভূতিটাকে জানার চেষ্টা করুন, অন্য কিছু নয় প্লিজ। কজ আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে মেয়েদের এই বিষয়গুলোকে উইথড্র করে বা না ভেবে তাদেরকে কখনো কখনো সারা জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিই। হয়তো মেয়েটার ক্ষেত্রে এরকমই কিছু হয়েছে, আমরা একটু সামনের দিকে আগাবো। জি, তারপর উনি আমাকে, আমি তখন
শাড়ি টাড়ি পরা, গহনা পরা। তো খুব নর্মালি সবাই চলে গেল পরে খুব নর্মালি আমাকে বলতেছে যে ড্রেসটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো, গহনা টহনা চেঞ্জ করো। তো আমি আমার লাগেজ থেকে একটা 3 পিস নিলাম, ওই 3 পিসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম বলতে ওই যে উপরের রুমেই একটা ওয়াশরুম আছে, আর নিচের রুমে মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই, সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল, ছোট্ট একটা টয়লেট ছিল। ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে, চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম। তারপর আসার পরে উনি বলতেছে উজু করে আসো। হ্যাঁ, তো আমি উজু করলাম, উনি উজু করছে করে, মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই বলে দিছে। তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে। নামাজ পড়ার পরে বেডে গেলাম, মানে আমি বিছানায় যে বসলাম, খুব ভয়ে ভয়ে আছি যে কি বলবে কি করবে জানি না। তো উনি আমার পাশে এসে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো, মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড় ছেলে, আর তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকেই চিনো জানো, তোমার তো আর চেনা জানার দরকার নেই। আর তখন ওনার মা মারা গেছে 3-4 বছর, মানে 3 বছর হবে এরকম, 3 থেকে 4 বছর এরকম হবে। বলে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি, আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি। এটা শোনার পর আমার কাছে মনে হলো আস্ত একটা বাড়ি আমার মাথার উপর পড়লো। এটা আমি যেখানে নিজের এটা একটা বিষয়, ওই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে, মানে ওর 37 ইয়ার্সের জায়গাটা থেকে এটা খুব সুন্দর একটা কথা। কিন্তু কথা হচ্ছে 13 বছরের একটা মেয়ে কেন এটা বুঝতে যাবে? ও কিন্তু এটাই বুঝেছে যে এই এত 3 তলা একটা বাড়ি, 3 রুমের একটা বাড়ি ওর মাথার উপরে দিয়ে দেওয়া হলো। দেখুন, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সবকিছুর একটা বয়স থাকে। হ্যাঁ, এবং ছেলেটার জায়গা থেকে কিন্তু খুব সুন্দর নামাজ পড়েছে, বসছে, এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগছে শুনতে। কিন্তু এটা আসলেই কেউ বুঝতে চাইবে? 13 বছরের মেয়েটাকে এই জিনিসটা বুঝতে চাইবে? এইটা বোঝাটা জরুরি ছিল। হ্যাঁ, তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে, সবাই আমার ছোট, কিন্তু আমার তো প্রায় 10-12 বছরের বড়। ওনার যে 10-12 বছরের ছোট, সে আমার 12-13 বছরের বড়। মানে তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে অভ্যস্ত। তো এইগুলো চিন্তা ভাবনা, মানে ওই সময় তো আর এত কিছু কিন্তু উনার ছোট ভাই বোন এগুলা, মানে উনার কাছে তো এগুলো বাচ্চা এখনো, আর আমার কাছে তারা অনেক বড়। আমি তাদেরকে কি টেক কেয়ার করবো, তারা আমাকে করবে, মানে আমার এরকম একটা বিষয়টা তাই। হ্যাঁ, তো আমি চুপ হয়ে শুধু শুনছিলাম, ও আচ্ছা, মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না, বা আমি কি বলবো, আমার এখানে ডায়লগই কি ছিল, মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরাই দিত, আমি একটু দেখে আমাকে কেউ কিছু বলেও না, এই লোক কি বলতেছে। তো যাই হোক, এই কথাটার পরে মানে যখন উনি এটা বলার পরে বলতেছে যে তুমি, আমাদের একটা মানে রুলস আছে, বিয়ের পরে নাকি বাসর ঘরে নাকি কিছু দেয়, হাজব্যান্ড ওয়াইফকে কিছু দেয়, তারপর নাকি টাচ করে, এরকম কিছু একটা। তো আমাকে বলতেছে যে তোমার কি আমার উপর কোনো দাবি আছে? মানে এইগুলো আমি জানতাম না, এগুলো আমি অনেক পরে গিয়ে শুনছি, এগুলো অনেক পরে গিয়ে জানছি যে এই সময় নাকি কিছু চাইতে হয়, মানে এই সময় যা চাইবে তাই দিতে হবে, এরকম কিছু একটা। তো এটাও আমাকে কেউ বলে দেয়নি। আমি এই সময় একটা লসে পড়ে গেলাম না, মানে এরকম মনে হচ্ছে এখন আর কি। তখন আমাকে এটা কেউ বলে নাই। বাই দ্য ওয়ে, আমরা যার গল্প আজকে এখানে শুনছি উনি হচ্ছেন শামীমা। ওনাকে যদি আপনারা দেখতে চান, আমাদের যিনি আজকে গেস্ট, আমরা একটা ছবি দিয়ে দিয়েছি আমার ফেসবুক পেজে, আমার পার্সোনাল পেজটাতে, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। লাইক দিতে ভুল করবেন না, অবশ্যই লাইক দেবেন। আমরা ছবিটা একটু পরে সরিয়ে নেব, সুতরাং যারা দেখতে চান ওখানে গিয়ে আপনারা নক করতে পারেন। হ্যাঁ, যেখানটা ছিলাম আমরা। তো আমি বললাম যে না, আমি জানতাম না দাবি জিনিসটা কি। তো না বলার পরেই সে তো মানে আমার কাছে খুবই, মানে এই কথাগুলো বলতে আমি বলতে পারবো না। না, ঠিক আছে, বলার দরকার নেই, আমরা জাস্ট সিচুয়েশনটা বুঝতে যাচ্ছি যে ওইটা আমার ফার্স্ট নাইট ছিল, আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না, ওই সময়টাতে বোঝার কথাও না, বুঝতামও না, একদমই বুঝতাম না যে এই হয়। তো যখন উনি শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিকভাবে, মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই, তাহলে এটা একমাত্র পারে রেপিস্টরাই পারবে, এটা রেপ ছাড়া কিছুই ছিল না। আমি মেনে নিস তাহলে, মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো, মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না, আমি ওরকম কাঁপতেছি, কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে
আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসাইছে, বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কীভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে ধরে খুব মানে খুব কষ্টে কাঁপতে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব তখন আবার মাই গুডনেস, এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4বার আমার সাথে এইরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠে বসতে পারি না। তারপর 2-3 দিন কি হয়েছে আমার মাথায় নেই, মানে আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম আর ওনারে দেখলেই আমার ভয় লাগতো। সে যতবার আসতেছে সামনে। 2-3 দিন আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি জানি, মানে আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি হয়েছে। আচ্ছা আচ্ছা। এই 2-3 দিন আমার বৌভাত হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি নিস্তব্ধ। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি অ্যাভয়েড দিস, মানে সবাই জিনিসটাকে অ্যাভয়েড করছে, তারা পার্টিটাকে এনজয় করছে। এটা শুধু আপনার ফ্যামিলির সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা। এটা সমাজটাই অ্যাভয়েড করে। এবং আমার মনে আছে আই ফেস হিউজ ডিফিকাল্টি ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি রেডিওতে এই ধরনের একটা, আমি নট আজকেই না প্রথম, আমি এটা আগে বিষয়গুলো খুব চ্যালেঞ্জ জায়গা থেকে আমি প্রচার করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড আই ফেস, এগুলো হয়তো আমার লিসনাররা কখনোই জানে না, আই ফেস হিউজ ডিফিকাল্টিস। যখন আমার প্রথম বইটা পাবলিশড হয় সেটা নিয়েও আমার একটা বড় ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। একটা অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের সমাজে এই বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা ঢেকে রাখতে চাই, আমরা মনে করি এটা একটা ট্যাবু, এটা সমাজে 8-10 জন মানুষের সামনে এটা নিয়ে আলোচনা করা যায় না। একটু চিন্তা করে দেখবেন আলোচনা করা যায় না এটা কোন অর্থে? যদি বিষয়টা নিয়ে সুড়সুড়ি দেওয়া হয়, যদি বিষয়টা নিয়ে এমনভাবে বলা হয় যে এটা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেটা একটা রগরগা বিষয়, এবং সেটা শুনে আরও কারোর মধ্যে এই ধরনের পাশবিক বা সে আসলে এন্টারটেনমেন্টের জায়গা থেকে নিয়ে এটাকে মজা হিসেবে নিল, বিষয়টা তখনই একটা প্রশ্ন আসে। কিন্তু যদি বিষয়টা লেসনের জায়গা থেকে আসে, একটা সামাজিক শিক্ষার জায়গা থেকে আসে, যে একটা পুরুষ, সে 37 বছর বয়স, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারি, বা যে ছেলেটা ওনার জীবনে এসছে সে তো হয়েছেই, যে তারা যেন কখনো এরকম অমানবিক না হয়। এবং নট অনলি দিস, একটা মেয়ে যখন 13 বছরের থাকে তাকে পরিবারের এত বড় সাপোর্টের জায়গা থেকে বাবা এত ভালোবাসতো, তার জায়গাটা থেকেও কোনো একটা সাময়িক সমস্যার সমাধান করবার জন্য বা যাই হোক না কেন শেষ পর্যন্ত যে রাজি হয়েছে, এরকম এক ধরনের, এটা তো জবাই করা আমি বলবো, যে একটা মেয়েকে শুধু শারীরিকভাবে হয়তো সে যেই প্রবলেমটা ফেস করেছে ওই রাতে সেটা হয়তো সে ধীরে ধীরে রিকভার করবে, কিন্তু সারা জীবনের জন্যে সে যে মেন্টালি ওই জিনিসটাকে ভয়ানক রকমভাবে একটা বাজে জায়গায় বাজেভাবে চিন্তা করা শুরু করলো মানুষের জৈবিক চাহিদার জায়গাটাতে, এটা তো একটা মানুষের থিঙ্কিংটাকে জবাই করে দেয়া, তাই না? এবং এইটা কত ভয়ানক রকমের অপরাধ, কত ভয়ানক রকমের ভুল। এবং আমাদের এই জায়গাটাতে আমাদের অনেক বেশি পরিমাণে বড় যারা আছি, সিনিয়র যারা আছি, তাদের বোঝা উচিত। প্রথম কথা হচ্ছে লিগেলি যদি আমি বলি তাহলে বিয়েটা বৈধ ছিল না, কারণ সরকার কিন্তু আমরা যতদূর জানি যে 18 নিচে বিয়ে দেওয়াকে পারমিট করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে মানসিকভাবে সে পরিপক্ক ছিল না। তৃতীয় কথা হচ্ছে যে যদিও বা বিয়েটা হলো, তাহলে তাকে যে একটি প্রপার এডুকেশন দেয়া, যে এই বিষয়টা হচ্ছে এরকম, প্রপারভাবে বড় করা, প্রপারভাবে নার্সার করা, সেটার মারাত্মক রকমের অভাব ছিল। ঘটনা এখানে শেষ হয়ে যায় নাই, ঘটনা কিন্তু এখানে শুরু হলো। কারণ বাংলাদেশের অনেক মেয়ের জীবনে এরকম দুর্ধর্ষ রাত আসে, এবং এই রাতগুলো সারাটা জীবনের জন্যে তাকে বেদনার স্মৃতি, তাকে সারাটা জীবনের জন্য একটা ভয়ঙ্কর রকমের মোমেন্টের মধ্য দিয়ে নিয়ে যায়। আমরা এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না, আমরা এগুলো নিয়ে কথা বলি না, আমরা এগুলোকে নিয়ে কথা বলাটা একটা সামাজিক জায়গা থেকে ট্যাবু মনে করি। এই ট্যাবুর ধাক্কায় কত কত মেয়ের জীবন, কত কত মানুষের জীবন, কত কত সংসার জীবন নরকে পরিণত হয়েছে, সে খবর অনেকেই আমরা রাখি না, রাখার প্রয়োজন মনে করি না। বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, দ্যাটস ওয়াই আই এম ডিসকাসিং অন দিস। ওকে, বলুন আপনি। তারপর যেটা হচ্ছিল যে মানে ওই রাতের পর থেকে মানে ওই লোকটাকে আমার শুধুই দায়িত্ব মনে হয়েছে। মানে আমার কাছে মনে হতো যে এটা আমার দায়িত্ব, যে উনার বাসায় আমার থাকতে হবে, আর উনার সাথে থাকলে আমার এরকম করতে হবে। ইউ ফিল লাইক দিস, রাইট? আপনি এই ঘটনা ঘটার পরে কি আপনি কারোর সাথে ডিসকাস করার সুযোগ পাননি, যে না আমি এরকম ক্লোজ কেউ ছিল না যে আপনার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটছে, বা আপনি এটাকে রিকভার করতে পারছেন না মেন্টালি, বা আপনার সাথে যার বিয়ে হলো তাকেও বলতে পারছেন না যে আমার এইসব জিনিসগুলো? না, আমি উনাকে ভালোভাবে নিতেই পারছিলাম না। সোজা কথা, আমি উনার সাথে কোনো কিছু ডিসকাস করতাম না, বা অনেক পরে গিয়ে যখন ডিসকাস করেছি তখন উনি আমাকে উল্টাপাল্টা বুঝ দিয়েছে। মানে অনেক পরের সময়টাতে, হ্যাঁ, বাট ইট হ্যাপেন্স রেগুলারলি, না র্যান্ডমলি জিনিসগুলো হয়ে যাচ্ছিল আপনার সাথে? হ্যাঁ, প্রায় মাস থেকে 2-3 মাস এরকম হলো। তারপর মানে এটা
আমি বলি যে প্রথম তো 4-5 দিন তো রেগুলার হলো, তারপর আমার ব্লিডিং অফ হচ্ছিল না, আমার কন্টিনিউ হচ্ছিল ব্লিডিং। তো এক সময় যে ওই ব্লিডিংয়ের মধ্যেও তিনি অনেক বাজে ইয়ে করেছে। তো ওর পরে আমি বাসায় যেতে চাইলে বাসায় যেতে দিত না, এভাবে ইয়ে করে ফেললো। আর ফ্যামিলিগত যে ব্যাপারটা ছিল, যে আমার ফ্যামিলি তো তখন, আমার আব্বু তো তখন একদম ফিনান্সিয়ালি খুব উইক ছিল। তো বিয়ের পরে কিছু ফর্মালিটি থাকে, পুরান ঢাকার কিছু রুলস আছে যে বিয়ের পরে মেয়েদের প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতে যাওয়া, এটা সেটা পাঠানো, প্রতি সিজনে সিজনে এটা করা, এগুলো ব্যাপারে কেউ কনসার্ন ছিল না। তখন আমার ফ্যামিলির কেউ এরকম অ্যাক্টিভ ছিল না, ছিল কিন্তু কেউ কেয়ার করেনি। তারপর হচ্ছে এরকম করে আমার সময়গুলো কাটতে লাগলো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে হাজবেন্ড ছিল রিপন, উনি আমার বাবার দোকানে কাজ করতো একটা সময়। ওইটা হচ্ছে প্রায় আরো আমার জন্মের সময় বা আমার জন্মেরও আগে। হ্যাঁ, তখন নতুন নতুন আর কি কাজ শেখার জন্য আমার আব্বুর দোকানে ঢুকছে এরকম। তো আমার আব্বু তাকে ক্যাশ বুঝিয়ে দিয়েছিলেন নাকি, তখন নাকি ক্যাশ দিত। তো আমি একটু যখন 2-3 বছরের, তখন উনি দোকান থেকে বের হয়ে নিজে ব্যবসা দিয়েছে, ওখান থেকে তিনি ইমপ্রুভ করছে। তো ওখান থেকে শুরু। আর আমাকে যখন বিয়ে দিছে, আমার যখন বিয়ে হয়েছে, তো ওই রিপন যিনি, ওনার উদ্দেশ্য ছিল যে আমি আমার নানু বাড়ির অংশ পাবো, সম্পদ। আমার নানু বাড়ি খুব বিশাল, বললামই তো যে খুব বিরাট একটা অংশ। আর ওনাদের যে অংশটা ছিল সেটা অনেক আগেই নেওয়া হয়ে গেছে। ওনার দাদা বাড়ি যেটাতে ওনারা ছিল 3 রুম, ওই যে ছোট ছোট 3টা রুম উপরে ওই বিল্ডিংটা তোলার পরে আমার মামা ওই অংশটা কেটে রাখছে, আমার মামা রেখে দিয়েছে। আর আমাদের যে অংশটা ছিল তার লোকটা ছিল যে ওই বাড়িতে আমি একটা রুম হলেও পাবো। হ্যাঁ, তো আমার আম্মু তো আর ওটা নেয়নি। তো আমার হাজবেন্ডের ইয়েটা ছিল, টার্গেটটা ছিল যে ওই বাসায় একটা রুম হলেও পাবে। আর পুরান ঢাকায় একটা রুম মানেই অনেক কিছু, ওখানে তো প্রায় 1 কোটি টাকা দাম কাঠা। তো একটা রুম 1 কাঠা না হোক, আধা কাঠা হোক, 50 লাখ টাকা হোক, আমার আসবে, এরকম একটা টার্গেট ছিল তার। তো আর বিয়ের সময় তো অনেক কিছু নিয়ে, গহনা টহনা নিয়ে, ফার্নিচার নিয়ে নানান কথা তো শুনতে হয়েছে, ওগুলাও ফেস করছি। খুব পেইনফুল ছিল ওগুলা, কারণ আমি তখন এত কিছু বুঝি না। আমি তখন মাত্র জামা কাপড় বানাই, ঘুরি ফিরি, খাই দেই, ব্যাস ওই পর্যন্তই। আমি কারো জিনিস নিয়েও মাথা ঘামাই না। ওখানে আমার উপরে প্রেশার আসছে যে আমার ফার্নিচার এমন কেন, আমার গহনা এমন কেন, তুমি বাসায় বলো না কেন, তোমার খাট এখনো আসতেছে না কেন। আমার বিয়ের পর খুব বৃষ্টি ছিল তখন, আমার ফার্নিচার, আমার চাচা ছিল ফার্নিচারের, ওনার বিজনেস। তো আমার চাচার ফ্যাক্টরি থেকেই সবগুলো ফার্নিচার আসবে। তো ওনারা বলতেছে যে জাস্ট একটা কারণেই লেট হচ্ছে, রোদ পাচ্ছি না, রোদ পেলে তারপর কাঠগুলো শুকাবে, তারপরে হ্যাঁ জয়েন্ট দিলেই এখন এটা ফেটে ফেটে যাবে, এখন জয়েন্ট দিলে প্রবলেম হবে। এই জিনিসটা ওরা বুঝতেছে না। ওরা বলতেছে কেন দেরি করছে, নাকি ফাঁকিই দিচ্ছে, নানান ধরনের কথা তৈরি করতেছে। আর এই দিক দিয়ে আমি পেইন খাচ্ছি, ওই দিকে এক পেইন, রাতে গিয়ে এক পেইন, দিনের বেলায় পেইন। আমি পুরো মানসিকভাবে বলে না যে আমি হয়তো বা প্যারালাইজডের মতো হয়ে গেছিলাম। আমার মানসিক ভাবটা জাস্ট শুনি আর শুনি, কিছু বলতে পারছি না এরকম। আর বাসায় গিয়ে কোনো কিছু বলি না, কারণ আব্বু অসুস্থ। আব্বু মেন্টালি অনেক প্রবলেম। আব্বু যখনই জিজ্ঞেস করে আম্মু তুমি ভালো আছো তো, আমি খালি হাসি দিয়ে বলছি হ্যাঁ। যতবার জিজ্ঞেস করে তুমি খুশি আছো তো, আমাকে হ্যাঁ। আমি এই একটা কথাই বলছি, হ্যাঁ ভালো আছি। আসলে আমি ভালো ছিলাম না, কিন্তু বুঝতে দেইনি। ওই লোকটার ছোট বোনগুলো আমার সাথে অনেক রাফ বিহেভ করছে। তো অনেক রুডলি আচরণ করেছে। আর ওনার যে ছোট ভাইটা ছিল, আমার যে মেজো ভাই যেটা আর কি, ওনার আগে যেটা বিয়ে করেছে, তো ওনার ওয়াইফ ছিল আমার অনেক বছরের বড়, কারণ তাদের বিয়ে হয়েছিল 12 বছর আগে। আমার বিয়ের 12 বছর আগে তার বিয়ে হয়েছিল। আমি যখন বাড়িতে বেড়াতে আসতাম তখন ভাবি রাতে খাওয়া দাওয়া এরকম, আমি ভাবি বলেই ডাকতাম, কিন্তু সম্পর্কে আমি বড় যা। কিন্তু উনার প্রায় উনাকে আমাকে একসাথে কোথাও দেখলে কেউ বলতো যে তোমার মেয়েটা, এভাবে বলতো। তো ওই দিক থেকে উনার একটু, এটা জেলাসি বলবো না, এটা হয় আসলে, এটা নর্মাল একটা ব্যাপার। কারণ উনি অনেক এজ হয়ে গেছিল, উনি নিজের জায়গা থেকে নিজেকে একটু দুর্বল মনে করতো। আমাকে এমনিতে সাপোর্টও দিত, আবার অনেক সময় দেখে কিন্তু পেইনও দিত।
অনেক পেইন দিত, কিন্তু আমি ওই সময়টাতেই কেন জানি আমি ছোট থেকে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করি যে কেউ আমাকে কেন জেলাসি করছে, কারণ তার মধ্যে কোনো দুর্বলতা আছে, আমার ওইটার জন্য মায়া হয়। আমার কখনো এইটা মনে হয় না যে সে কেন জেলাসি করবে, আমি তার সাথে এখন কোচাকুচি করবো, মানে এই টাইপের মেন্টালিটি আসে না আমার। কেন জানি মনে হয় এই জায়গাটা যদি শুধরানো যেত, তাকে যদি একটু বোঝানো যেত আমি তাকে খুব ভালোবাসি বা আমি তাকে কিছু হেল্প করতে চাই, এরকম মনে হতো। তো ওই দিক থেকে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু সে আমাকে খুব পেইন দিত, কথাবার্তা এটা সেটা। উনি অনেক সিনিয়র পার্সন ছিল, তো কোনো গেস্ট আসলে আমাকে কিভাবে ছোট করবে, কিভাবে আমাকে অপমান করা যায়, কিভাবে কি দিয়ে, এগুলো নিয়ে সবসময় ইয়ে করতো। ওই দিকগুলো খুব পেইনফুল ছিল। তো ওগুলো যখন শেষ করলাম, মানে আমার যাকে বলতাম মাঝে মাঝে দুই একটা কথা, এগুলো নিয়ে সে আবার মানে মানে এখানে সেখানে বলে আরো ব্যাপারটাকে বড় বানাতো। তো আমি তখন বুঝতাম না, এখন বুঝি। তো এর মাঝখানে হলো কি, আমি প্রেগনেন্ট হলাম। না না, বিয়ের 1.5 মাস পরে আমি হচ্ছে কক্সবাজার যাব। আচ্ছা। আমার হাজবেন্ড বলতেছে যে ঈদ চলে আসছে, তুমি ঈদের মধ্যে কিছু না নিয়ে আসো, ঈদের পরে আমরা কক্সবাজার যাই, এখানে কোনো খরচ টরচ যাতে আমাদের না হয়, হ্যাঁ, এই জন্য আমরা কিছু কিনবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তখন হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেটটা হচ্ছে নতুন হয়েছে। তো উনি বলতেছে আমরা বসুন্ধরা সিটিতে যাব শপিং এ, কিন্তু উনি যেটা বলতেছে যে আমার মানে বসুন্ধরা সিটিতে যাবে, কিন্তু আমাকে যে কিছু কিনে দিবে না এটা আমি জানতাম না। তো ওনার সাথে আমি গেলাম, প্রায় 20 থেকে 25 হাজার টাকা শপিং করলো। ওগুলা হচ্ছে সব ওনার বোন জামাই, বোনের বাচ্চা কাচ্চা, মানে ফ্যামিলির জন্য আর কি, ভাই বোন। আমিও পছন্দ করে করে কিনলাম সবার জন্যই যা যা লাগে। কেনাকাটার পরে আমি তো তখন ছোট মানুষ, তখন তো আমার 13-14 বছর বয়স। তো আমি কখনো এমন হয়নি যে আমি ঈদে জামা কাপড় নিইনি বা জামা কাপড় নতুন জামা কিনিনি, এরকম কখনোই হয়নি। তো ওইটা আমার বিয়ের ফার্স্ট ঈদ। তো আমার একটা শখ ছিল কি যে অন্তত একটা কটন ড্রেস হলেও আমি পাবো, এরকম একটা ইয়া ছিল আমার ভিতরে, যে না আমাকে কি আর না দিবে নাকি, বলছে দিবে না, হয়তো বা ভালো কিছু দিবে না, হয়তো নর্মাল কিছু হলেও আমাকে দিবে, ঈদে তো আর পুরনো জামা পরে থাকবো না। তো আমার এরকম ধারণা ছিল। ও পুরো শপিংটা শেষ করলো সারাদিনে, আমি রোজা রেখে পুরো শপিংটা করলাম খুব চয়েস করে করে। লাস্ট মোমেন্টে যে সে আমাকে নিয়ে চলে আসতেছে, যখন সে আমাকে নিয়ে রওনা দিল, মানে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কিচ্ছু বলিনি, প্রথম ঈদ এটা, তো আমি কিচ্ছু বলিনি। such a idiot, মানে নাথিং টু সে, মানে স্পিচলেস টোটালি। হ্যাঁ, পরে উনি কিচ্ছু কিনে দিল না আমাকে, তখন আমি না মনটা খারাপ হলো আমার, কারণ স্বাভাবিক এটা আমার এখনকার বয়স। উনি আমাকে করলো কি যে আসার সময় বলতেছে যে একবারে নিচে, তখন বলতেছে তোমার কি মন খারাপ? আমি বলছি যে না, আমি তো কিছু নেই নাই, ঈদের দিন কি পরবো? তো বলতেছে তোমার তো অনেক ড্রেস নিয়ে আসছো, ওগুলা থেকেই পরো, ওগুলোই তো এখনো পুরোনো হয়নি, এখন দরকার কি আছে কেনার? বলে তারপরে চুড়ি দেখলো, চুড়ি দেখে আমাকে 2 মুঠ চুড়ি কিনে দিল 200 টাকা। এই ছিল আমার ঈদের মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট, এইটাই ছিল আমার শপিং, আর কোনো কিচ্ছু কিনে দেয়নি সে আমাকে। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে তার ভাই বোনরা বলতেছে যে সবার জন্য কিনছেন, ওর জন্য কিছু নেন নাই। সে আমাকে মানে তার ফ্যামিলি থেকে আমাকে সেভ করবে কি, সে আমাকে বরঞ্চ বলতেছে যে ওরে কি কিনে দিব, ওর বাসা থেকে আমারে কি দিছে যে আমি ওকে কিনে দিব। তখন আমি বুঝলাম যে ও আচ্ছা সে কিনে দেয়নি। হ্যাঁ, তো আমি আর বাসায় কিন্তু কিছু বলিনি বা বাসায় যাইও নাই। এর মধ্যে বাসা থেকে আসলে সামর্থ্য কি ছিল আপনার ফ্যামিলিকে, মানে কিনে দেওয়া হয়েছিল কি ঈদের প্রথম দিন জামাইকে কিছু কিনে দেওয়া বা এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা করেছিল চান রাতে, একবারে লাস্টের দিকে শপিংটা হয়েছে তার আগে। তো সে এটা বলে ফেললো প্রায় 20 রোজার পরে এই ঘটনা আর কি। তো একবারে চাঁদ রাতের দিন আমার ভাই আর কি একটা পাঞ্জাবি গিফট করলো তাকে, আর সে আমাকে আর কিছুই দিল না। হ্যাঁ, সে ভাবতেছে যে আমি বুঝি বাসায় জানানোর পরে তখন এটা করছে। হ্যাঁ, তখন গিয়ে আরো খেপে গেল যে আমি নাকি বাসায় জানাইছি, তাকে ছোট করলাম এই জন্য। কিন্তু আসলে মানে সত্যি কথা বলতে যে আমি কিছুই বলি নাই, আমার মুখ দিয়ে তখন কথাই আসতো না, আমি ম্যানেজ কি করব, আমার তো কিছুই মাথায় থাকতো না তখন আমি তো পুরো মেন্টালি একটা ইয়েতে ছিলাম। তো আমার এমনও মনে হয়েছিল তখন, মানে ওই মাসখানিক যে সে আমাকে ওই ফিজিক্যাল টর্চারগুলো করতো, তখন আমার এমনও মনে হয়েছিল যে আমি এক কাজ করি, বের হয়ে কোথাও চলে যাই, মানে অজানার উদ্দেশ্যে কোথাও চলে যাই। যদি আব্বুর এই অবস্থা না থাকতো হয়তো আমি করতাম এটা।
সত্যি কথা বলতে একমাত্র আব্বুর কথাটা যখন মনে আসছে, চোখে ভাসছে যে আমার আব্বু তো মরে যাবে, তখন গিয়ে আর এটা করতে পারিনি, নয়তো ঠিকই আমি বের হয়ে যেতাম। তো ঈদ আসলো, ঈদের পরের দিন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। আর তার একটা অভ্যাস ছিল যে মানে সে কিছু দিলে বা করলে বা আমার জন্য যদি সে 2টা টাকাও খরচ করতো, এটা খুব হাইলাইট করতো, সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতো। ওই কক্সবাজার যাবে, সে খুব মানে ঢোল পিটাচ্ছে যে আমাকে নিয়ে কক্সবাজার যাচ্ছে, কিন্তু শপিং করে দেয়নি, এটা আবার হাইড করতেছে। আচ্ছা, যাই হোক, ওই সব বলতে গেলে শপিং এর টাকা সেভ করে আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে। তো গেলাম কক্সবাজারে, সেখানে গিয়ে আরেক ধাক্কা খেলাম যে কক্সবাজার যাওয়ার পরে প্রথম রাত মোটামুটি ভালো ছিলাম, পরের দিন সকালে সে আমার সাথে মানে এমনভাবে মানে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছে যেটা সম্পর্কে আমি অবগত ছিলাম না, মানে আমি জানতাম না যে এরকম কিছুও হয়। তো এক সময় সে আমার হাত পা জোড়াজোড়ি করে ধরে, মানে প্রায় হাত পা বাঁধার মতো জোড়াজোড়ি করে সে আমার সাথে ওই রকম কিছু করতে চায়। তখন আমার মানে আমি খুব বাধা দেওয়ার পরে বা চিল্লাচিল্লি করার পরে সে আমার গায়েও হাত তুলে 2-3টা চট থাপ্পড় দেয়। আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটা কি আপনি তখনও কি ওনাকে আপনি করে বলতেন? হ্যাঁ, আমি এখনো স্টিল নাও। তার মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে ওই দূরত্বটা বিয়ের পরে ছিল, এবং সেই দূরত্ব থাকা অবস্থায় ও এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাচ্ছে ওর মতো করে, এবং সেখানে যখন ও সাকসেসফুল হতে না পারছে তখন সে আপনার গায়ে হাত তুলছে, তাই তো? সেটাই। হ্যাঁ, তারপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তার জায়গাটা, সে তার চাওয়াগুলো সব পূরণ করতেছে, বাট আমার দিকটা দেখছে না। এবং সে যে শুধু আমার না, মানে সে মানুষটাই এমন, আগে বুঝি নেই, পরে অনেক ধীরে ধীরে গিয়ে পরে বুঝতে পেরেছি যে উনি সম্পূর্ণ সেলফ সেন্টার, মানে নিজের যেটা অধিকার সেটা সে আদায় করে নিবে, তার বাকিগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা হচ্ছে বা কার কি হচ্ছে এটা দেখার বিষয় না, এটাই মেন্টালিটি। তো এইগুলো করার পরে আমার মানে খুব পেইন হলো, আমার খুব কষ্ট হলো যে আমি কবে আবার ঢাকায় যাব, একটা পেইন। ওটা কি জীবনে প্রথম কক্সবাজার যাওয়া? হ্যাঁ, ওটা আমার লাইফে ফার্স্ট। চিন্তা করে দেখুন, এক ধরনের হানিমুনি বলা চলে ওদের জন্য। হানিমুনি করা হয়েছিল, কিন্তু ওটা আমার জন্য হানিমুন ছিল না, অন্য কিছুই ছিল। আচ্ছা, খুব পেইনফুল ছিল। ওকে। যাই হোক, আমি খুব ভয়ে ছিলাম যে এখানে আমাকে মেরে ফেললেও কেউ জানবে না, এরকম একটা ফিল ছিল আমার ভিতরে। চিন্তা করতে পারেন, প্রত্যেকটা মোমেন্ট একটা মানুষ, একটা মেয়ের সাথে, একটা ছেলের সঙ্গে বসবাস করছে একটা মেয়ে, এবং তাদের স্পেশাল মোমেন্টসগুলো তার জন্য ভীতির কারণ। সে হয়তোবা তখন এরকম মানে চিন্তা করছে যে এই স্পেশাল মোমেন্টটা যেন না আসে, ওর সঙ্গে স্পেশাল টাইমটা যেন আমি না হয়, রাত যেন না হয়। বিষয়গুলো তো এরকমই ছিল, কারণ ওর জন্য কিন্তু এগুলো অনেক ভয়ানক রকমের টর্চার। হ্যাঁ, তারপর আর আমার সাথে যারা ছিল, মানে ফ্যামিলি তো 2টা গিয়েছি আমরা, মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছে, আর হচ্ছে আমার চাচাতো বোনের রিসেন্ট বিয়ে হয়েছিল, চাচাতো বোনের হাজবেন্ড আর চাচাতো বোন, ওরা 2জন গিয়েছে। কিন্তু ওরা ওদের মতো ছিল, আমরা আমাদের মতো ছিলাম, এরকম আর কি। তো ওইভাবে আর আমাদের সাথে ইয়ে করা হয়নি যে একদম সব বিষয়ে ডিটেলস বলা। আর আমার চাচাতো বোন আমার অনেক বড় ছিল, যার কারণে আমি আপুকে বলতাম না, লজ্জা পেতাম। তো ওই দিক থেকে 3 দিন পরে 4 দিনের দিন আমি খুব জেদাজেদি করে, মানে কান্নাকাটি করে চলে আসবো করতেছি, কিন্তু আমাকে কেউ আর জিজ্ঞেস করতেছে না যে কেন। মানে আমার বোন জামাইও বিষয়টা খেয়াল করেনি, আমার বোনও খেয়াল করেনি যে আমি কেন বারবার চলে আসতে যাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর একটা ওয়েদার, ওরা তো খুবই এনজয় করছিল হয়তো বা, মানে আমি তাদের এনজয়মেন্টে বাধা দিলাম, এরকম আর কি। তো খুব কান্নাকাটি করে ওই রাতেই আমি চলে আসবো। আমি বলছি তোমরা সবাই থাকো, আমি চলে যাই, মানে এইভাবে কান্নাকাটি করছে, আমি থাকবোই না, আমি আর একটা রাত এখানে থাকবো না। আমার কাছে মনে হচ্ছে তাও এলাকার ভিতরে তো থাকবো, যাই হোক, কিন্তু এখন তো আমি বাইরে আছি, অনেক দূরে। আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি যদি মরে যাই, আমি যদি যে কোনো সময় মারা যাবো, এরকম মনে হচ্ছিল। তো আমি ওই সময় বলাতে ওরা সবাই মিলে চলে আসছে, সবার মন খারাপ যে আমার জন্য চলে আসতে হলো তাদের। তো ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ঈদের ছুটির শেষে সে তার মতো করে বিজনেস করতেছে, আমি আমার মতো ঘরে ছিলাম। 2-3 মাস গেল, কোরবানি ঈদ আসলো, প্রথম কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় যেটা হলো সেটা হচ্ছে আমার মামার বাসা থেকে মাংস, মানে কোরবানি ঈদের যে মাংসটা পাঠায়, পুরান ঢাকার একটা ইয়ে আছে যে নতুন বিয়ে হলে বাবার বাড়ি থেকে রান পাঠানো হয়, একবারে পুরো একটা রান ধরে পাঠিয়ে দেয়, বাবার বাড়ি থেকে মেয়েদের পাঠায়, মানে কোটাকুটি নেই, রানী পাঠিয়ে দিতে হবে, একদম আস্ত পাঠায়। এটা পুরান ঢাকার রেওয়াজি, একবারে যে কয়টা মেয়ে থাকবে ওই কয়টা রান বাসায় যাবে, মানে ওই রানগুলোর কেউ কাটতে পারবে না, একদম আস্ত পা ধরে দিয়ে দিবে একবারে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এটা কিন্তু পুরান ঢাকার একটা রেওয়াজ, এখনো আছে। মানে কোরবানি হলেই সঙ্গে সঙ্গে রানটা যাবে মেয়ের বাসায়। আচ্ছা, মেয়ের বাসায় যেতেই হবে এটা।
তো ওই রকম আমার মানে ওরা আশা করছিল যে আমার মামা এরকম করবে, কিন্তু আমার মামা তো প্রায় অনেক বড় গরু দেয়, আর একটা দেয় না, 2টা থেকে 3টা দেয়। তো ওনার নিজেরই আছে 3টা মেয়ে, 3 মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হয় 3 রান। মানে এখন এক মেয়ের, বড় মেয়ের যে 20 বছর 22 বছর হয়ে গেছে বিয়ের, তারপরও পাঠাচ্ছে, প্রতিনিয়ত পাঠাতে হয়। তো ওই দিক থেকে আমি যদি এখন আরেকটা নেই, তাহলে উনি তো আরো কাউকে উকিল দিয়েছে, বা আরো কোনো মেয়ে আছে, মানে আমার উকিল দিয়েছে আমার খালু দিয়েছে, আরেক খালু আমার, ওই খালা হচ্ছে আমার আম্মুর খালাতো বোন, মামাতো বোন, কিন্তু আমাদের বাসায় মানে আমার নানু বাড়িতে বড় হয়েছে দেখে আমার আম্মুর খুব ক্লোজ। তো ওই খালু আমাকে উকিল দিয়েছে। তো ওই দিন করলো কি, যে এই রান পাঠায়নি বলে, সেই রান পাঠায়নি ঠিকই, কিন্তু রানের যে উপরের অংশ মানে বড় একটা পিস আমার বাসায় পাঠানো হয়েছে আমার উদ্দেশ্যে, আর নামটা আমার লিখে দিয়েছে, আমার নাম লেখা এটা পাঠিয়েছে। তো ওই মাংসটা রেখে যখন চলে গেছে না আমার ভাই, তার ছোট বোন, আমি তখন মানে দেখলাম যে মানুষ কতটা হিংস্র হলে পরে এরকম ফেস হয়। আমি তো চুপ করে বসে আছি, আমি কিছুই মাথায় নেই যে এটা নিয়ে যে কি হবে, আমি বুঝিই নেই বিষয়টা। সে মাংসটা ধরে রাস্তায় ফেলে দিছে ঈদের দিন রাস্তায় ফেলে, এই মাংসে কেন ওর নাম লেখা থাকবে? তাহলে এই যে আমরাও তো ভাগ্নি, মানে আমরাও ভাগ্নি, আমাদের বাড়িতে আমার মাংস আসছে, ওর নাম দিয়ে আসছে, তাহলে রান আসলো না কেন? দোষ হয়ে গেছে, এটা খুব বড় অন্যায় হয়ে গেছে। ভয়ানক। আমি ভয়ানক বলছি এই কারণে যে আমাদের সমাজে কিছু কালচার আছে যেগুলো আসলে মেয়ের বাড়ি থেকে পূরণ করা হয়, ধরে নেওয়া হয়, বা ছেলের বাড়ি থেকেও। সেটা পাঠ্য বইয়ে তো থাকে না এগুলা, মানে কালচারে আছে, এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিসের জায়গা থেকে যদি এটা অত্যাবশ্যকীয় নিয়ম হয়ে যায়, কখনো কখনো যেটা কতটা ভয়ানক পেইনফুল হয়। কান্ট ইউ এভার ইমাজিন যে বাবার সামর্থ্য নাই, তারপরে তাকে চিন্তা করতে হচ্ছে যে আমার মেয়ের বাড়িতে একটা রান পাঠাতে হবে, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, এই রান পাঠানোর জন্য আমাকে কোরবানি দিতে হচ্ছে। মানে আমাদের এই ব্যাড প্র্যাকটিসগুলা কতটা ভয়ানক হয়ে গেছে আমাদের সমাজে, এবং ইনফ্যাক্ট এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না। এগুলো নিয়ে কথা বলা উচিত। একটা মানুষ, একটা সোসাইটি চেঞ্জ হবে কিভাবে, একটা মানে পুরো কমিউনিটি চেঞ্জ হবে কিভাবে, একটা রাষ্ট্র চেঞ্জ হবে কিভাবে, এই ছোট আমরা তো সব জায়গাতেই পয়জনাস। এই ছোট ছোট বিষয়গুলো যদি চেঞ্জ না হয়, আমরা যে এত ডিগ্রি নিচ্ছি, প্রতি বছর পিএইচডি, ভুরি পিএইচডি বের হচ্ছে, ডক্টরেট, হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভরে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা গোল্ডেন A+, আমাদের পাশের হার বাড়ছে, কিন্তু এই সব যে মানে খোরা কালচার, ল্যাংড়া টাইপের কালচার, এগুলোর যে পরিবর্তন হচ্ছে না, বা এগুলো নিয়ে যে কেউ কখনো কোনো কথা বলে না, এগুলো নিয়ে না পত্রপত্রিকায় কথা হয়, না কোনো মিডিয়াতে কথা হয়, অথচ এগুলো আমাদের জীবনটাকে পঙ্গু করে দিচ্ছে, এবং এগুলো নিয়ে কেউ কখনো কথা বলে না। আমরা যৌতুক নিয়ে কথা বলি, এবং যৌতুক একটা ঘাতক ব্যাধি, আমরা যৌতুক মোকাবেলা করতে পেরেছি, কিন্তু এই কালচারের মধ্যে যে যৌতুক ঢুকে বসে আছে, সেটা নিয়ে আমরা কেউ কখনো কথা বলি না, এবং এগুলো নিয়ে কথা বলা উচিত। কথা নইলে আমরা আসলে কিওর হব কিভাবে? আমরা যে বলি যে আমাদেরকে শুদ্ধ হতে হবে, আমরা মানুষ হিসেবে ভালো হতে হবে, বাট হাউ? আমাদের তো রন্ধ্রে প্রবলেম। সো প্রবলেমটাকে প্রবলেম বলা উচিত, অ্যাটলিস্ট কাউকে না কাউকে তো স্পিক আউট করতে হবে, এবং স্পিক আউট করলে তাহলে এই প্রবলেমগুলো সামনে আসবে, এবং সামনে আসলে এগুলো নিয়ে কিওর নিয়েও মানুষ কথাবার্তা বলবে। আমি তো জীবনে কোনোদিন শুনিও নাই, আমি জানি না পুরান ঢাকার এই কালচার যে মেয়ের বাড়িতে রান পাঠাতে হয়, এটা এখনো আছে, এবং এটা নিয়ে মোটামুটি মারামারি বাঁধার মতো অবস্থা। হ্যাঁ, এটা নিয়ে মানে এটা কোনোভাবেই মিস করা যাবে না, এরকম অবস্থা। তো আমার বাসায় কিন্তু রান আসছে, আমার বাসায় পরে রান আসছে। ওকে, ওইটা ছিল ঈদের দিন। হ্যাঁ, ঈদের দিন তারা আমাকে খুব ব্যাডলি কথা শুনাইছে। আমাকে সামনে বসিয়ে রেখে, মানে 4-5 ভাই বোন একসাথে বসে যেরকম মিটিং, মনে হয় আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি তার ভাইয়ের কাছে বিয়ে হয়ে। আমার পাপ হয়েছে যে আমি নাকি তার ভাইকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে, আমি তখন ভুলাবো কি, আমার তো ভালানোর প্রশ্নই আসে না। আমি তখন মনে মনে মানে হাসিও পাচ্ছে, আমি অবাক হচ্ছি যে এগুলো কি বলতেছে, আমি নাকি তাদের ভাইকে হাত করেছি, এই টাইপের কি কথা বলতে, মানে আমি এখন বলতে পারবো না বুঝিয়ে। তো এগুলো বলছে, তো আমার কাছে খুব মনে হচ্ছে যে আমি কান্না করতেছি, খুব কান্না করছিলাম। তো কান্না করার পরে আমার যে হাজবেন্ড ছিল, সে কেমন একটা লোক যে সে এটাও বললো না যে মাংসটা তুলে নিয়ে আসি। এটা তো একটা মানে বলতে গেলে কোরবানি দেওয়া হয়। আপনার শ্বশুর বেঁচে ছিল না? না, আমার শ্বশুর শাশুড়ি দুজনই মারা গিয়েছে। তো তার মানে ওই পরিবারের মূল হর্তাকর্তা হচ্ছে আপনার হাজবেন্ডই? হ্যাঁ। আচ্ছা। তো তখন সে ওই মাংসটা নিয়ে আসলো না, ভাই বোন ফেলে দিছে, সেও তাদের সাথে তাল মিলাচ্ছে।
কিন্তু আবার আমাকে সরাসরি কিছু বলছে না, কিন্তু কুকুর কামড় দেওয়ার কথা, কারণ পুরান ঢাকায় তো কুকুর টুকুরের অভাব নাই রাস্তাঘাটে, আমি যেটা দেখি। না, ওইগুলির ভিতরে নাই, ছিল না, ওইগুলিতে ছিল না, থাকলে হয়তো। আর এগুলো করলেও তো আপনাদের যে কালচারটা, সেটা হচ্ছে পুরান ঢাকায় একটা জিনিস খুব ভালো লাগে, একটা ফ্যামিলির খবর আরেকটা ফ্যামিলি জানে, যে এই ফ্যামিলির পরিবারে কি হচ্ছে, এই পরিবারে কি হচ্ছে না হচ্ছে। আশপাশে তো খুব মানে ওরা তো খুব লাগানো বাড়ি ঘর, তো সবাই শুনে, এক দেয়াল দুই বাড়ি। তার মানে এগুলো নিয়ে কত কানাঘুষা তো হচ্ছিল নিশ্চয়ই। পুরো এলাকা, আমি যে কি পরিমাণ মানে লজ্জা, মানে অনুতাপ আমাকে মানে এমন বানিয়ে ফেলছে যে আমি ওই বাড়িতে শুধু ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ে, যেখানে তার মানে রঙিন স্বপ্ন নিয়ে ডানা মেলে বাঁচার কথা, এবং ঢাকাতে বড় হয় একটা মেয়ে, ক্যান্ট ইউ এভার ইমাজিন? সেই মেয়েটার ঈদের সময় আমরা সাধারণত দেখি যে সকালে একটা ড্রেস পরবে, দুপুরে একটা পরবে, রাতে একটা পরবে, বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াবে, এবং মানে পাংখা যেটাকে বলে ওইরকম একটা এইজ। সেই সময়টাতে তার মাংস নিয়ে টানাটানি শুরু হয়েছে, এবং তার বাড়িতে মাংস আসলো কিনা সেটা নিয়ে টানাটানি শুরু হয়েছে, এবং সে মহল্লায় বেরোতে পারছে না নিজের মুখ, এবং এভরি নাইট তার উপর ফিজিক্যাল টর্চার। এবং ক্যান ইউ এভার ইমাজিন যে আমাদের সমাজের মেয়েরা, নারীরা কতটা সহ্য করে? কেউ কেউ সুবিধাভোগী অফকোর্স, কিন্তু ম্যাক্সিমাম ফেসটাই হয়তো বা এরকম। এবং এই জন্য নারী নির্যাতন বলে যে শব্দটা না, আসলে এটার যে ব্যাপ্তি, মানে এটার যে কতটা ভায়োলেটিভ হতে পারে, এটার ভেতরে না ঢুকলে আসলে বোঝা যায় না। তারপর কি হলো? তারপর ওই দিন গেল, ওই দিন ওই মাংসটা আমার ওই যে মেঝো দেবর, যে উনি আবার একটু অন্যরকম ছিল, উনি পড়ালেখা করেনি, উনি খুব রাফলি কথা বলতো, উনি জুতার ব্যবসা করতো। তো এমনিতে মেন্টালিটির দিক থেকে বলতে গেলে অনেকে থাকে না যে পড়ালেখা না করেও শিক্ষিত, অনেকে এরকম থাকে, কিন্তু মানে সে পুরোপুরি মানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, যে একটা লোক খুব ঢাকাইয়া ভাষায় পুরোপুরি গালাগালি বলতে গেলে প্রত্যেকটা কথার আগে পিছনে একটা করে গালি থাকে এরকম। কিন্তু তারপরেও না, তার মেন্টালিটি আমার ভালো লাগতো। ইভেন নাও আমি এখনো চিন্তা করি যে আমার ওই ভাইয়া অনেক ভালো, হ্যাঁ, ওই দিক থেকে। তো উনি আসছে, উনি এসে এরকম দেখে বাসায় মাংসটা নিয়ে এসে রেখে তারপর খুব গালাগালি করে খুব বাজেভাবে ভাই বোনদের বলল যে তোরা আসলে মানুষই না, তোরা মানুষ হইলে এই ধরনের এই সিচুয়েশনটা ক্রিয়েট করতি না। মানে উনি উনার মতো করে বলছে গালাগালি করে, যে এইরকম মানুষ করে, তোরা কি ছোট লোক, জীবনে কি কখনো এগুলি দেখোস নাই, বা এগুলো কি কখনো খাস নাই, বা এখনো কি পাস না? এরকম করার কি আছে? ওর বাসা থেকে আসলে খাবি? এরকম মানে এইভাবে খুব বাজে বাজে 2-4টা কথা বলছে। তারপর তারা গিয়ে ঠান্ডা হয়েছে, আর আমার বলতেছে তুমি এখানে বসে বসে ওদের দৃশ্য দেখতেছো কেন, তুমি উপরে যাও। তখন তার বউর আবার একটু জেলাস হলো যে আমার প্রতি তার কেন এত টান। মানে ওই দিক থেকে আবার মানে ওইটা ওইভাবে দেখলো না যে ভাই হিসেবে বোনকে সেভ করলো, এরকম না। আমি কিন্তু এইভাবে নিয়েছি যে মনে হচ্ছিল যে আমার বড় ভাই, এটা ওদের ভাই না, আমারই বড় ভাই, আমাকে সেভ করলো। আমার কাছে এত ভালো লাগছে, আমি কিছু হলেই বলতাম ভাইয়ারে, যে বলতাম ভাইয়া দেখেন না আমার সাথে এটা বলতেছে, সাথে সাথে নেমে এই কে ওরে গালাগালি করছে, উনি তো গালাগালি শুরু করে দেয়। আর উনারে সবাই ভয় পেত, মানে আমার হাজবেন্ড ভাই বোনের সাথে তাল মিলাতো, আর উনি ছিল একটু ডিফারেন্ট। তো কিছু হলেই উনি বাসায় আসার অপেক্ষায় থাকতাম, উনি আসলে উনারে বলবো। একদম সিঁড়ি দিয়ে ওঠার সময় নামার সময় ভাইয়া আজকে আমার না এটা বলছে, এই সাথে সাথে ভালো হলি, মানে উনি মোটামুটি আমাকে সেফ রাখতো। আর ছোট যে দেবরটা ছিল, ও হচ্ছে একদম কোনো কথাই বলে না, চুপচাপ, ইয়েস নো কিছুই বলে না, চুপচাপ। সে আবার ছিল স্কুল টিচার, মানে ওই পুরো ফ্যামিলিতে ওই এডুকেটেড ছিল, মাস্টার্স কমপ্লিট করা আর কি। ও একটা খুব ভালো সাইড বেছে নিয়েছে যে কথা বলে এখানে লাভ হবে না। না, হ্যাঁ, সে একদম চুপ, নিরপেক্ষ। কারণ তাদের সাথে বলতে গেলে ভাই বোনের সাথে দ্বন্দ্ব হবে, তা আরেকটা দিল একদম, মানে আরেক ধোলাই দিল সবাইকে, ছোট লোক। এখন বল যে ও বাসায় ফোন করে বলছে বা বাসায় গেছে, ও তো কালকে থেকে বাসায় যায়নি, ওর হাত তো ফোনও নাই, ফোন নিলে তোদের কাছ থেকে তো নিতে হবে, তখন আমার হাতে ফোন নেই, তো ও তো বাসায়ও যায়নি। এখন বল যে এটা ও বলছে তারপর ও পাঠাইছে, তোরা এত ছোট লোক কেন, মানে ভাই বোনরাই বলতেছে। তো ওরা তো আর কিছু, হ্যাঁ এটা পাঠানো তো এটা উচিতই, এটা ওদের উচিত, এই সেই, এটা না মানে সে তারা তারপরও ছোট হচ্ছে না, তারা মনে করতেছে এটাই করা উচিত ছিল, এটা না করলে আরেকটা কথা শুনাইতাম, এরকম বলতেছে উল্টা। তো এইগুলো করার পরে আমিও আর এগুলা মাথা থেকে ফেলে দিলাম, ভাইয়াও বলে টলে চলে গেল। আর আমার হাজবেন্ড যে ছিল সেও খুব খুশি, সে মানে আমার বাসা থেকে পাঠাইছে এই সেই। তো বিয়ের 4 মাস পরে মেইন পার্ট যেটা, যে আমি কনসেপ্ট করি, তখন আমি বুঝতে পারি না কনসেপ্ট করার 13-14 বছর বয়সে। হ্যাঁ, তখন আমি স্কুল যাতায়াত করতাম, রেগুলার না, আচ্ছা, মাঝে মাঝে রেগুলার, মানে মাঝে মাঝে বলতে আমি চাচ্ছিলাম কি পড়াটা রানিং থাকুক, এক্সামগুলো দিব আর বাসায় থাকবো। আর বাসা থেকে যখন স্কুল ড্রেস পরে বেরোতাম, আমাকে সবাই মিলে কি যে বলতো, মানে বলার মতো না, এগুলো অকথ্য ভাষা বলতে গেলে, যে
মানে নোংরা নোংরা কথা বলতো। তো যাই হোক, ওগুলো আমি কানেও নিতাম না, আমি বলতাম না আমি স্কুলে যাব। আর যেহেতু বিয়ের সময় বলছে যে ওরে পড়াশোনা করতে দিব, আমার হাজব্যান্ড এগুলো বলছে, ও না ও স্কুলে যাবে আসবে সবই করবে। পরে গিয়ে বলে কি তুমি বাড়ির বড় বউ, তুমি যদি স্কুল ড্রেস পরে স্কুলে যাও কেমন দেখা যায়? আমি তো বোরকা পরতাম। তো বলে না স্কুলে গিয়ে তো তোমার বোরকাটা খুলতে হয়, অ্যাসেম্বলিতে দাঁড়াও, ওই যে পিটি করো তোমরা, এগুলো তো আশপাশ থেকে দেখা যায়, এলাকার ভিতরে স্কুল। আমার আমার অসম্মান, এটা তার অসম্মান হয়ে যায়। উনি পড়াশোনা করেছেন আপনার হাজবেন্ড? না, উনি ক্লাস 5 পর্যন্ত পড়ে আর পড়াশোনা করেন। রাইট, ওনার জন্য অসম্মানই হবে এটা। আমি ক্লাস 5 পড়ুয়া যারা আছেন বাংলাদেশ, তাদের সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, ক্লাস 5 না, এনার ডিগ্রি পাস করা এরকম অনার্স মাস্টার্স পড়ুয়া এরকম অনেক ছেলে মেয়ে আছেন যারা এই ধরনের মানে আজগুবি ল্যাংরা টাইপ যুক্তি দিয়ে জীবনটাকে চালান। তাদের জন্য এটা আসলে অযুক্তি, কি হবে, কিছু করার নাই। হ্যাঁ, তো আমি তখন চিন্তা করছি যে আমি স্কুলে যাব, তো মাঝে মাঝে করতাম কি একটু করেই মানে ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করতাম, রিকোয়েস্ট। বিষয়টা যদি এরকম হতে ধরেন, আমি জানি না, প্রথমত যেটা ঠিকই হয়নি, মানে কোনো কিছুই ঠিক হয়নি, শুনছি আর মেজাজ খারাপ হচ্ছে আসলে, মানে কোনো কিছুই ঠিক হয়নি। তারপরেও যদি খারাপের মধ্যে ভালোটা চিন্তা করি যে ঠিক আছে, এত কিছু একটা মানুষের এত খারাপ, একটা দুটো দিক তো ভালো থাকতে পারে না। ওর ওয়াইফকে সে সাথে করে নিয়ে, ঠিক আছে তোমার স্কুলে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি, স্কুলে পৌঁছে দিয়ে আসলো, স্কুল থেকে নিয়ে আসলো। কিছু জিনিস হয়তো ওনার আত্মসম্মানে লাগবে, যেহেতু উনি বেশি দূর পর্যন্ত লেখাপড়া করেনি, উনি অনেক কালচারের সাথে অভ্যস্ত না, এতটুকু হলেও তো ও নিজের মনটাকে বুঝ দিতে পারতো যে না আমার হাজবেন্ড আমাকে কেয়ার করে। মানে স্টুপিডিটির আর কি, মানে লিমিটলেস স্টুপিডিটি যাকে বলে। হ্যাঁ, তুমি অ্যাসেম্বলিতে দাঁড়াবে, সেখানে তোমার লেখাপড়া বন্ধ, বদমাইশ। তারপর স্কুল বন্ধ করে দিল। না, তখন আমি কনসেপ্ট করি, আমি বুঝতে পারিনি, আমার তখন টেস্ট পরীক্ষা চলছে স্কুলে। তো পরীক্ষা দিতে দিতে আমার মানে শারীরিক পরিবর্তন খেয়াল করলাম, যে আমার বমি লাগতেছে খুব, মানে বইয়ের দিকে তাকাতে পাচ্ছি না, খাতার দিকে তাকাতে মানে মাথা কেমন করতেছে। তখন ক্লাস 9-এ। তখন আপনি জানেন না আপনি কনসিভ করেছেন? না, তখনও মানে এইটার সিমটম ফার্স্ট। তো এইরকম হওয়ার পরে রাতে 11:30-12টার দিকে আমি না খুব গড়াগড়ি করে কান্না করতেছি, জোরে জোরে, মানে খুব গড়াগড়ি করে জোরে জোরে কান্না করতেছে। আমার মাথায় নেই যে কে শুনতেছে কে না শুনতেছে এরকম। তো এটা দেখে তার বোন, যেটা বিয়ে হয়ে গেছে, সে আবার ছিল বাসায়, তো সে দেখে বলতেছে, সে আবার মানে খারাপ লাগছে তার কাছে, বলে চলো এক্ষুনি তোমার নিয়ে হসপিটালে যাব। হ্যাঁ, ওর কি হইলো হঠাৎ করে, কি খাইছিলা তুমি, কি উল্টাপাল্টা কিছু খাইছো কি না, এই সেই। বলছি না, আমার কেন জানি অনেক পেট ব্যথা করতে, আমি পারতেছি না সহ্য করতে, পেট জ্বলতেছে আমার খুব। তো নিয়ে গেল ডাক্তারের কাছে, তখন ডাক্তার আমার নার্ভস দেখে বললো যে শি ইজ প্রেগনেন্ট। বাট 100% কনফার্ম করতে পারবেন না না এমনিতে, তবে উনি আর কি উনার মতো করে বলছে। আর তখন টেস্ট দিল একটা, যে রাতে নিয়ে যান, ইউরিন টেস্ট টাইপের একটা কিছু বাসায় করা যায়, ওই টাইপের একটা টেস্ট দিল। তো ওইটাই করলাম, বাসায় এসে করার পরে পজিটিভ আসছে, যেভাবে বলছে ওইভাবে করছি, করার পরে পজিটিভ আসছে। পজিটিভ আসার পরে মানে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আমি মানে এতটা খুশি হয়েছি, আমি কিন্তু বিয়ে নিয়েও খুশি না, আমার মনে হচ্ছে এটাই আমার অ্যাচিভমেন্ট লাইফের। আচ্ছা, এতটা খুশি হয়েছে আমি বলতে পারবো না কেন। এটা আসলে ন্যাচারালি আল্লাহ হয়তো প্রত্যেকটা মেয়ের মধ্যে এই বিষয়টা দিয়ে দেন, যে নইলে আসলে মা কেন, মানে মা তো মাই, এটা আসলে আল্লাহ গিফটেড। অফকোর্স দেখেন, এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে, যেখানে 13 বছর বয়সে ওর আসলে এই জিনিসটা ফিল করার কথা না, সেখানে ও ফিল করতেছে, এটা কিন্তু লজিকলেস ফিল, এবং এই ফিলটা সম্পূর্ণই ন্যাচারাল। ওকে, আমার কাছে তখন মনে হচ্ছিল কি যে আমার পেটে একটা জীবন্ত কিছু আছে, এক্স্যাক্টলি, মানে এইরকম ফিল হচ্ছে। আর আমি এটাকে মানে একটা কিউরিওসিটিও, যে দেখি তো কি হয়, কতদিন পরে কি হবে, মানে এটা আস্তে আস্তে বড় হবে, এটা কি করবে পেটে, এটা কিভাবে আসবে, মানে দুনিয়াতে কিভাবে আসবে, এটা এইগুলোও জানি না আমি, যে মানে এটা বড় হলে পরে এটা যে কিভাবে দুনিয়াতে আসবে। ইউ ফিল লাইক ইটস আ গেম, কোন একটা খেলা, খুব মজার একটা খেলা, যে আমি একটা কিছু পাইছি, এটা নিয়ে থাকা যাবে এখন, এরকম মনে হচ্ছিল তখন। খুব মানে খুব কেন জানি খুব আনন্দ, মানে মা হওয়ার ফিল না, কিন্তু এটা মা হওয়ার ফিল না, কিন্তু কিউরিওসিটি জায়গা থেকে কিছু একটা আছে আমার সাথে, আমি এটা নিয়েই থাকবো এখন, মানে আমি একটা কিছু পাইছি এখন, আর আমি একা না, এরকম মনে হচ্ছে। তা আমি না দৌড়ে দৌড়ে বের হয়ে বললাম কি, ওই যে বোনটা আমাকে রাতে নিয়ে গেছিল ডাক্তারের কাছে, সে তো ছিল রাতে। তো আমি বের হয়ে বলতেছি কি, আপা আমার না এইরকম 2টা আসছে, মানে এই পজিটিভ স্টেপগুলো আসে যেগুলো বলছি। পরে সে না সাথে সাথে বলে কি, এখন তো আমাদের কদর কমে যাবে আরো। প্রথম ডায়লগ ছিল এটা, মানে মনটা খারাপ করে সে বড় নিঃশ্বাস ফেলে বললো, হ্যাঁ এখন তো আমাদের কদর কমে যাবে, আর তো এখন তো আর কম কম আশা লাগবে। তার সাথে ছোট বোনটা বলতেছে, তুমি না সময় কমে বুঝে কথা বলো না, এইগুলো তো বুঝতে হবে, মানে তাদের মতো করে তারা বলতেছে, যে পুরান ঢাকার মানুষ যেভাবে বলে ওইভাবে বলতেছে, যে এইগুলো তো বুঝতে হবে যে এগুলো প্ল্যান করা। মানে
আমি ইচ্ছা করে কনসেপ্ট করছি এরকম কিছু বুঝাইছে, কিন্তু আমি তখনও না এই জিনিসটা মানে ঘোলা ঘোলা আমি বুঝি নাই যে ওরা কি বলতেছে দুইজনে। তা আমি বলি যা মজা তাই বলুক, আমি আমার মতো থাকি। তা আমি দৌড় দিয়ে গিয়ে আমার হাজবেন্ডকে না বললাম, এই উঠেন না। আমি তখনও পর্যন্ত কিন্তু তাকে খুশি হয়ে গেছে বলিনি, ফার্স্ট তাকে খুশি মনে কিছু বলতেছি। বিয়ের 4 মাসে আমি তাকে কখনো ডাকও দিইনি, তাকে কিছু বলিও নাই, বা আমি ওনাকে কোনো রিকোয়েস্টও করি নাই, কোনো আহ্লাদও করি নাই। ফার্স্ট মানে মনে হলো যে আহ্লাদ করে বলি যে জানেন আমি এরকম আসছে আমার। তো আমি কাকে বলবো, ওদের করে খুশি করতে পারিনি, যাই রে দেখি খুশি করতে পারি কিনা। যে তাকে ধাক্কা দিছি, সে ঘুম থেকে বিরক্ত হয়ে উঠলো, এই ধাক্কা কি করো কেন, কি হয়েছে? আমি তো মনটা ভেঙে কি যে আমি তো এরকম আমার পজিটিভ আসছে, দেখালাম যে এই যে এটা হলে না পজিটিভ হয়, রাতে পেট ব্যথা বলছিলাম না, তো ওইটার ইয়েতে এটা আসছে। তারপরে না চুপ হয়ে তাকায় আছে, বলে কি এইগুলা কি মানে বুঝলাম না। বলে কি এইটা তো ঠিক না। কি ঠিক না? তারপর বলতেছে যে এই এখন তো এগুলোর দরকার নেই, আমাদের এখন তো এগুলোর কোনো দরকার নাই। তো আমি বলি আপনি আমার স্কুল যেতে দিবেন না। আমি এবার তখন মুখ খুললাম, আপনি স্কুল যেতে দেন না, তারপরে আর আমি তো এই জিনিস মানে এটা কিভাবে কি হয়েছে আমি তো জানি না। আমি ভাবছি যে আপনি হয়তো বা কিছু করছেন, আমি জানি না। আমি তাকে এইভাবেই বললাম খুলে যে আমি তো আসলে জানি না, যে আমি ভাবছি আপনি চাচ্ছিলেন এই জন্য হয়তো বা এরকম কিছু হয়েছে। আর মানে প্রোটেকশন নেওয়া টেওয়া সব কিছু তার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এটা বলার পরে না মানে আমি আর কিছু বলার মতো ইয়েতে ছিলাম না, আমি চুপচাপ, যে ওরা কি করবে না করবে আমি কিছু জানি না। তো আমার হাজবেন্ড যেটা করলো, যে সে চাচ্ছিল না যে আমি মানে সে চাচ্ছিল না বেবিটা, মূল কথা হচ্ছে সে চাচ্ছে বেবিটা চাচ্ছে না মানে, কিন্তু কিছু বলতেও পারছে না। আমি এবার বাসায়ও বলছি, বাসায় সবাইও খুব চিন্তিত আমার এইটুক বয়সে আমি কিভাবে কি করব। আর এদিক দিয়ে আমি এবার কিছুই বলছি না, আমি আমার মতো করে চলছি, নর্মাল লাইফ কাটাচ্ছি। আমার কোনো শারীরিক পরিবর্তন তেমন আসে নাই, সত্যি কথা বলতে শুধু একটু মানে কিছু কিছু খাবার আছে একটু বাজে লাগতো, এই ছাড়া আমার সবই নর্মাল। আমি নর্মাল ওয়েতেই আমি ওই ওষুধ খাচ্ছি রেগুলার, আর হাঁটা চলা করতেছি, লাফালাফি সিঁড়ি বাওয়া কোনো কিছুতেই আমার ইয়ে নেই। আছে ডাক্তার থেকেও কোনো ধরনের কোনো কন্ডিশন দেয়নি? না, ডাক্তার দিয়েছে, ডাক্তার ওই যে 2-1টা ওষুধ দিয়েছে। প্রথম কথা হচ্ছে ডাক্তার থেকে যে বাক্যটা আসলে ছিল যে এই 13 বছরের মেয়ের সাথে এটা কিভাবে হলো? ও ডাক্তার, হ্যাঁ। তখন যখন ফার্স্টে ওই দেখলো, তো উনি বললো যে এটা তো আসলে নষ্ট করাটা ওর জন্য রিস্ক। এক্স্যাক্টলি, মানে সব দিক থেকে তো রিস্ক। ডাক্তার যেটা বললো, যে জাফর ইকবাল আমার বাসার পাশেই ছিল উনি, তো উনি আমাকে যেটা বললো যে এই মেয়ের মানে রাখাটাও যেমন রিস্ক, ফেলে দেওয়াটা। আর যেহেতু মানে আল্লাহকে তো সবাই বিশ্বাস করি, তো বলতেছে যে যেহেতু আল্লাহ চাচ্ছে, যেহেতু এসেই পড়ছে, এটাকে নিয়ে আমরা মাতাবুরি না করি, যেহেতু রাখাও রিস্ক ফেলে দেওয়াও রিস্ক, তে রাখুক না। এটা এইভাবে আল্লাহকে নিয়ে বলা যাবে না, এমন বলছে, ভুল বলেছে না। উনি বলছেন থাক ঠিক আছে, যদি ভাগ্যে থেকে থাকে তাহলে হবে, আর এই বয়সে হয়, কিন্তু এত অল্প বয়সে নেওয়াটা ঠিক না, উনিও এটা বলছে। তো ওইভাবে ইয়ে করার পরে তো আমি তো রাখছি ঠিকই, কিন্তু আমি তো মানে ওই সময়টা তো ভালোই গেছে। বাচ্চাটা হওয়ার পরে তো আমি বুঝতে পারছি যে আসলে জিনিসটা যে আমার পুরো কত বড় একটা ইয়ে ছিল। এখন আপনার হাজবেন্ড হ্যাপি না, সে চিন্তিত বিষয়টা নিয়ে। তারপরে কি হলো? তারপরে থেকে তার মধ্যে আমার মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হলো। সে আমার সাথে মানে টোটালি মিশে না। ওকে। ওই সময় থেকে যখন শুনলো রাতে 3টা-4টা বাজেও আসে বাসায়, তার মধ্যে একদম পুরো চেঞ্জিং চলে আসলো হঠাৎ করেই। কি কারণে জানি না, মানে আমি নিজেও জানি না আমার কি ভুল ছিল বা কি, আমি নিজেও বুঝছিলাম না তখন। ওই সময় একদিন আসলো রাতে 3:30 না 3টার দিকে, হ্যাঁ 3টার পরে আর কি আসছে। আসার পরে আমি ওই দিন খুব খেপলাম যে প্রত্যেক রাতে আমি একটা অসুস্থ মানুষ, আমি রাত জেগে আপনার জন্য ভাত নিয়ে বসে থাকি, আপনি প্রত্যেক রাতে এরকম লেট করে আসেন, আমাকে গেট খুলে দিতে হয়, আমি ঘুম থেকে উঠেও গেট খুললে আমার খুব কষ্ট হয়, সিঁড়িটা বেয়ে নেমে আমার গেটটা খুলতে হয়, আমার ভয়ও লাগে, আমি কখনো বাসায় একা থাকিনি। ওই প্রথম মানে আমাকে সে চুলে ধরে সে টেনে ও সিঁড়ি দিয়ে নামাইছে, মানে নামায় সে আমাকে বের করে দিবে এখনই। হ্যাঁ, এত বড় ইয়ে হয়ে গেছে, সাহস হয়ে গেছে, এক্ষুনি বাসা থেকে বের হও। সে কিন্তু নেশাও করে নাই, কিচ্ছু না, সুস্থ একটা মানুষ, এরকম করতেছে। তো তার ভাই বোনগুলো এসে বলতেছে আপনি কি মানুষজন কি বলবে, তারা মানুষজনের চিন্তা করতেছে, কিন্তু আমার যে টর্চার হচ্ছে এটা বলতেছে না। এইটা আরেকটা বিষয়, এই যে এগুলো বিষয় আসলে না আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আপনি যদি আনছেন, আমি খুব সেন্সিটিভ একটা বিষয় একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আপনারা যত মানুষজন চিন্তা করেন, নিজের ঘরের ভিতরে একটা মানুষ ঠিক নাই, এটা আমি আপনাদের কথা বলছি না, এটা বাংলাদেশের সামাজিক অবস্থার চিত্র। সেটা হচ্ছে আমরা নিজের ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনারা যখন ঘরের মধ্যে একটা বিপদে পড়েন, আপনার চারপাশের লোকজনকে এসে আপনারা সেটা সলভ করে,
তো ফার্স্ট আপনি ঘরের কথা আগে চিন্তা করেন, আপনার মেয়ে কীভাবে ভালো থাকবে সেটার কথা চিন্তা করেন, আপনার ছেলেটা কীভাবে ভালো থাকবে সেই কথাটা চিন্তা করেন। এতে যদি আপনার দুর্নাম হয়ও কিছুটা, সেটা আপনার ওভারলুক করা উচিত। বরং আপনি যাদের কথা চিন্তা করে এই ছেলে মেয়েদের প্রতি খারাপ আচরণ করতেছেন, আপনার ছেলে মেয়ে খারাপ থাকার কারণে একটা সময় গিয়ে সেটা আউটব্রাস্ট হবেই। যেই মান সম্মানের কথা আপনি চিন্তা করতেছেন সেই মান সম্মান আরও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সমস্যাটাই হচ্ছে এই জায়গাটায়, আমরা চারপাশের ঘরের লোকজন কি মনে করবে সেটা চিন্তা করি, অথচ চারপাশের ঘরের লোকজন কারা বসবাস করে, কোথা থেকে আসছে, কি অবস্থা সেই খোঁজ খবর আমরা রাখি না, কিন্তু আমাদের মান ইজ্জত তাদের হাতে। স্টুপিড মানে ফিলসফি নিয়ে আমরা আমাদের সোসাইটিতে চলি, অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এগুলোর পরিবর্তন হওয়া উচিত। তো তারপরে কি হলো? তারপর এই হলো ফার্স্ট এই গেল, এইটার পরে এরপর থেকে চলতেছে কন্টিনিউ, মানে এরকম আচরণই করছে সে আমার সাথে। একটু 4 মাসের সময়টা খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট, খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট। হ্যাঁ, সকালে উঠে আমার রুটি বানাতে হতো কন্টিনিউ। সে বাইরের নাস্তা খাবে না, তাকে রুটি বানিয়ে খাওয়াতে হবে। ওই অবস্থায় আমি মানে সকালে উঠে ঘুম থেকে উঠে রুটি বানাতাম, ওর ভাই বোনের জন্য, ওর জন্য, সবার জন্য বানাতাম। এটা না আমাদের সমাজের ছেলেরা না বুঝতেই চায় না, এবং এটা নিয়ে আমাদের কোনো শিক্ষা নাই। আসলে আমি মানে দেখলাম যে এতটা বড় কিভাবে আমি আমার নিজেকে জড়িয়ে ওই কথাটা বলছি, কারণ আমি তো নিজেও বাবা হয়েছি, আমি নিজে থেকেও বুঝি জিনিসটা।